আপনি শুনছিলেন যতটুকু আমি পেরেছি জি। বর্ণনা করার, সংক্ষেপে যতটুকু সম্ভব। আমি আপনার কাছে বিস্তারিত শুনতে চাই যে জামায়াত এবং এনসিপির মধ্যে যে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, তারপরে তারা যে বিবৃতিটি দিল বা ব্রিফিংটি করলো, তার অর্থ কি দাঁড়ালো? ধন্যবাদ সুলতানা আপনার অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যে কথাগুলি বলছেন একদম পরিষ্কারভাবেই বলেছেন। আপনি যা বলেছেন এটাই ঠিক। তাদের বক্তব্য অনুযায়ী আব্দুল্লাহ তাহের এবং নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু এই বিষয়টা আলোচনা করেছে। আপনি জানেন এই বিষয় নিয়ে অনেক আগে থেকেই কিন্তু এগুলো নিয়ে পলিটিক্স চলতেছে। পলিটিক্স মানে কি, বিএনপি এই সমস্যার কথা চিন্তা করে কিন্তু বিএনপি এরকম তাড়াহুড়ো করেছে, বিএনপি চাপ দিয়েছে, বিএনপি বলতে পারেন তারা সর্বাত্মক শক্তি প্রয়োগ করেছে যাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয় এবং অসাংবিধানিক কোনো কিছু না হয়। এবং বিএনপির কি বলে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু ঐক্যমত্য কমিশনের এখানে কিন্তু বারবার এই কথাটাই বলেছেন যে সাংবিধানিক আদেশ কোনোভাবে সম্ভব নয়, কারণ সাংবিধানিক আদেশ দিতে হলে সেটা সংবিধান বহির্ভূত হবে। আমি একটু আপনি ক্লিয়ার করি, এটা রাষ্ট্রপতিও যে সাংবিধানিক আদেশ দিবেন সেটা কিভাবে দেবেন, কার ভিত্তি দিবে, এটা কিন্তু একটা ব্যাপার আছে। রাষ্ট্রপতি চাইলেই নিজে নিজে কিন্তু সবকিছু করতে পারে না, তাহলে ওনার পরামর্শ লাগবে। তো পরামর্শটা কে দিবেন ওনাকে? প্রধান উপদেষ্টা কিন্তু সাংবিধানিকভাবে আমাদের বলা হচ্ছে 106-এর অধীনে যে পারমিশন নেওয়া তার সরকারটা গঠন হয়েছে সেটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়েছে, এবং এইটা আর কেউ ফাঁস করতে, এটা কেউ প্রকাশ করতে যায় না এখন পর্যন্ত। 106-এর অধীনে যে কি রেফারেন্সের কি উত্তর আনা হয়েছে, রেফারেন্সের জন্য কি পাঠানো হয়েছে, সেটার কিন্তু এখন পর্যন্ত অনেক লয়ার, হ্যাঁ, একজন মুসলিম লীগের সভাপতি নামে একজন মিস্টার মহসিন, তিনি কিন্তু রেজিস্ট্রারের কাছে বারবার নোটিশ দিয়েছেন যে এই যে রেফারেন্সটা দিয়েছে এখানে, এই রেফারেন্সটা কপি, সার্টিফাইড কপি আমাকে দেয় না। এবং বারবার কিন্তু এই জিনিসটা এড়িয়ে যাওয়া হয় 106-এর অধীনে আসলেই রেফারেন্স আনা হয়েছিল কেন। তো আপনি নিশ্চয়ই সম্প্রতি শেখ হাসিনাও বলেছেন যে তিনি পদত্যাগ করেন নাই, কারণ তার পদত্যাগপত্র নেই, এবং অনেক আগে রাষ্ট্রপতি বলছেন পদত্যাগের পত্র তার কাছে নাই। তাহলে 106-এর অধীনে যে রেফারেন্সের অধীনে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমমর্যাদার একজনকে যে নিয়োগ করলেন, এইটার বৈধতা নিয়েই কিন্তু এখন সন্দেহ আছে। আমি বলছি না প্রশ্ন আছে, সন্দেহ। কারণ এটা প্রমাণ করা যায়, যেহেতু প্রমাণ করা যায় নাই সেহেতু এই প্রধান উপদেষ্টা আসলে কোনো পদে আছেন কিনা এবং উনি এখন রেফারেন্স দিতে গিয়ে ধরা পড়েন কিনা। এখন যদি উনি আবার সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স চান যে আমি এটা করতে চাই, তোমরা এটা করতে দিবা কিনা আমাকে, তাহলে উনি তো সুপ্রিম কোর্ট যদি বলে যে আমি তো তোমার চিনি না, কেন সুপ্রিম কোর্টের কাগজপত্র তো সে নাই, আপনি প্র্যাকটিক্যালি হয়তো চোখে দেখতে পাচ্ছে, কিন্তু কাগজপত্র যখন আসবে, যখন প্রধান বিচারপতি তখন বললো যে এই আপনি কে, মোহাম্মদ ইউনূসকে আমরা চিনি কিন্তু আপনি কে, প্রধান উপদেষ্টা আপনি কে, এই প্রশ্নটা আসবে। এই প্রশ্ন যেন এড়ানো যায়, এই জন্য কিন্তু একদিন পর্যন্ত ঐক্যমত্য কমিশন বারবার চেষ্টা করছে যে এই জায়গা থেকে সরার জন্য সবাই। ঐক্যমত্য কমিশনে কিন্তু অলমোস্ট সালাউদ্দিনের সাথে একমত হয়ে কিন্তু শেষ পর্যন্ত যে এই পদ থেকে সরে গেছে। যে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ, উনি কিন্তু সংবিধান পরিবর্তনের কথা বলছেন। এই পরিবর্তনের কথা বলে কিন্তু উনি এক আলোচনায় বলছেন যে আমরা যে এই বৈঠক বসেছি এটাও কিন্তু রাষ্ট্রদ্রোহিতা, উনি স্বীকার করছেন। এক্স্যাক্টলি, এই বৈঠক তো, এবং প্রধান উপদেষ্টা যদি সম্মতি দিয়ে থাকেন, প্রধান উপদেষ্টা নিজে রাষ্ট্রদ্রোহিতার আসামি হয়ে যায়। না, আমি বলছি যে আলী রিয়াজ যে ঐক্যমত্য কমিশনের বৈঠক করেছে এটাই রাষ্ট্রদ্রোহিতা। সো ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ করছে সেইটা, যেটা অলরেডি যেহেতু স্বীকার করছে, আপনি কিন্তু এটা স্বীকৃতি দিই, আলী রিয়াজের স্বীকৃতি একদম আপনি ইয়েতে পাবেন, বিটিভির আর্কাইভে পাবেন। সে কিন্তু স্বীকার করে নিয়েছে যে আমরা যে এখানে বসছি এটা কিন্তু আসলেই আমরা কিন্তু সংবিধান লঙ্ঘন করেছি, কারণ এক সংবিধানের একটা আর্টিকেল অনুসারে আপনি সংবিধান নিয়ে, সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন নিয়ে কথা বলার মানেই হলো আপনি, এটাকে বলা হাই ট্রিজন, মানে আপনি বড় ধরনের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, শুধু রাষ্ট্রদ্রোহিতা না, হাই ট্রিজনের কথা বলা হয়েছে। এখন সেখানে আলিরিয়াজ যেখানে স্বীকার করে, এবং আলিরিয়াজ এই শেষ পর্যন্ত ওই যে সংবিধান পরিবর্তনের ধারা, অমুক ধারা, এগুলো থেকে সরে এসে ঐক্যের দিকে দেয় যে ঠিক আছে যদি ফাঁসি আমরা সবাই মিলেই ফাঁসি, বিএনপি তাকে সহায়তা করেছে এবং শেষ পর্যন্ত এই যায়। কিন্তু এখন যখন আবারও সেই পুরনো জিনিসটা, সেই ফরহাদ মজাররা যে জিনিসটা বলেছিলেন
যে আপনি শহীদ মিনারে শপথ নিলে তো আমাদের আর কোনো সমস্যা থাকতো না। তো এখন জামাত এবং আবারও কিন্তু সেই পুরনো চক্রান্তটা সামনে এসে 1 বছর আগের চক্রান্তটা কিন্তু সামনে নিয়ে আসছে, যেটা তখন বলা হয়েছিল যে 106-এর অধীনে যে রেফারেন্স নেওয়া যে প্রধান উপদেষ্টা এটা বৈধ না, এবং ওটা সেই প্রশ্নটা এড়িয়ে গিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা একদিন পর্যন্ত কাজ চালিয়েছে ঐক্যমত কমিশন। কিন্তু এখন আবার যখন এগুলো নিয়ে আসছে, কিন্তু সেই জিনিসটা রাষ্ট্রদ্রোহিতার বিষয়টা এসে যায়, এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারেন নাহিদ ইসলাম সহ তার টিম, তারপরে তাহের সহ তার টিম, অ্যান্ড প্রধান উপদেষ্টা এবং তার টিম, কারণ তারা এরকম একটা আলোচনায় অংশ নিয়েছে। সাংবিধানিক আদেশ দিতে হলে তো তার বৈধতা লাগে, বৈধতা চেক থেকে পাবে সে। তারা বলছে যে বৈধতা হলো জনগণের শক্তি, তো জনগণের সাথে তাহলে তো বিপ্লবী শক্তি, তাহলে একদিন পর্যন্ত আবার কিন্তু অবৈধ হয়ে যাবে। বিপ্লবী শক্তির যদি বিষয়টা আসে, তাহলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়া আপনাকে সেই 5ই আগস্টের ঘোষণাতে যাইতে হবে। 5ই আগস্ট আমরা থেকে আমরা ক্ষমতা গ্রহণ করি, তাহলে এই যে এতদিন পর্যন্ত যা ক্ষমতা চললো সেটা অবৈধ হয়ে যাবে। সো দিস ইজ এ ডিফিকাল্ট সিচুয়েশন, যেখানে বারবার ঠেলে দেওয়া হচ্ছে। এবং কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে একটা বড় ধরনের চক্রান্ত চলছে, যেখানে প্রাতিষ্ঠানিক সবকিছুকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলতেছে। আপনি নিশ্চয়ই দেখছেন সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে, অন্যান্য বাহিনী নিয়ে কি হচ্ছে, সবগুলি তো সব প্রতিষ্ঠানগুলি কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন একটা মাত্র প্রতিষ্ঠান বাকি আছে, সেটা কি? আমাদের সংবিধান। সংবিধানই একমাত্র প্রতিষ্ঠান টিকে আছে। এখন এই সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে, এবং সেই চেষ্টা মানে হলো এটা কিন্তু প্রতি বিপ্লব। এখন আর বিপ্লব হবে না, কিন্তু আপনি যদি 106-এর অধীনে এই 14 মাসকে বৈধতা দিতে চান, তাহলে এখন যেটা হবে এটা কিন্তু প্রতি বিপ্লব। আপনি যেটা বলছেন বিপ্লব, বিপ্লব হবে না, এটা প্রতি বিপ্লব হবে। মানে ওই ঘটনার পরে এই ঘটনা, প্রত্যেকটা প্রতি বিপ্লব হবে। আর প্রতি বিপ্লব করে বিএনপিটা মানবে কিনা, বা প্রধান উপদেষ্টা এই প্রতি বিপ্লবের সাথে থাকবেন কিনা, বাট উনি আলোচনায় অংশ নিয়েছেন, এইটা কিন্তু প্রুভড। কেন প্রুভড আমি বলি, যেহেতু উনি স্বীকার করে নিয়েছেন যে উনি আব্দুল্লাহ তাহেরদেরকে ইনভাইট করেছেন এবং তাদের সাথে আলোচনা করেছেন। এখানে কিন্তু আব্দুল্লাহ তাহেরা যখন বলছেন যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আপনি আপনি যখন দেখেন নাহিদরা যখন বলছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, এবং তাদের আপনি ভিজুয়াল আছে, সবকিছু আছে, আলোচনা করেছে। তারা কি আলোচনা করেছে একদল পক্ষে আরেকজন বলে নাই, বাট ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য গেম। আপনি ওই গেমে কথা বলেছেন কিনা সেটা অন্য জিনিস, বাট ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন এ গেম হুইচ গেম ইজ হাই ট্রিজন। সেটা আপনি অবশ্যই হাই ট্রিজন হিসাবে এটাকে চিন্তা করবেন। সাইফুল আমিন ভাই, ওরা তো মানে জামাত, মানে মানে মোহাম্মদ তাহের এবং নাহিদ ইসলাম দুজনই তো দাবি করেছে যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে একমত হয়েছেন, এবং তারা দুই দলই কিন্তু দুই পক্ষই খুব স্পষ্ট করে বলেছে যে এটি সংবিধান বহির্ভূত হবে, কিন্তু কিছু করার নাই। একদম স্পষ্ট করে তারা বলেছে যে এক্সট্রা মানে কনস্টিটিউশনাল, রাইট, এটা কিন্তু তারা স্পষ্ট করে বলছে, এখানে লুকো ছাপার কিন্তু না কিছু তার নাই। এখন আমি সেই জন্যই বলছি যে প্রধান উপদেষ্টা এবং তার দপ্তর স্বীকার করেছে এই মিটিং করেছে। এখন মিটিং থেকে বেরিয়ে একদল ভেতর থেকে বলছে যে আমরা এই আলোচনা করেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও কিন্তু স্বীকার করা হয়েছে যে ওনারা মিটিং করে এই বিষয়ে আলোচনা, কিন্তু এই দুইটা বিষয় নিয়ে ছাড়া বলেন নাই। কিন্তু তার মানে এই না যে মিটিংটা তো করেন না, মিটিং তো করছেন। সো যেহেতু মিটিং করছেন এবং মিটিং এ এই বিষয়গুলো দুইটা পক্ষ যখন বলছে আমরা আলোচনা করেছি, এবং প্রধান উপদেষ্টা যদি অস্বীকার করে তখন দেখা যাবে অন্য জিনিস। কিন্তু প্রধান উপদেষ্টা অস্বীকার করে কিন্তু হাই ট্রিজনের অভিযোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। হাই ট্রিজন থেকে হয়তো রক্ষা পেতে পারেন কোনো এক সময়, যদি বিচার হয় সেখানে প্রধান উপদেষ্টা প্রমাণ করতে পারেন যে আমি এটা করি নাই, তাইলে উনি রেহাই পাবেন। কিন্তু উনি তিনি কিন্তু অভিযুক্ত হয়ে গেলেন, যেটা যেই যুক্তিতে বলা হচ্ছে যে সেনাবাহিনীর সদস্যদের অভিযুক্ত হওয়ার কারণে তাদের কাছে যারা তারা এখনো দোষী সাব্যস্ত হচ্ছে, তাদেরকে একদম চোরের মতো করে আপনার ব্যবহার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা কিন্তু এরকম চোরের মতো ব্যবহার পাবেন যদি এই সংক্রান্ত কোনো অভিযোগ হয়, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অভিযুক্ত, যেটা ওনারা এখন বলছেন। এখনই তো ওনারা বলছেন সামরিক কর্মকর্তাদেরকে অভিযোগের নামে অভিযুক্ত করে এখন তারা এসিতে আসবে না ডিসিতে আসবে না কি আসবে, এটা নিয়ে ডিবেট হচ্ছে। রাইট, তাহলে একটা জিনিস দেখুন, যেখানে মাত্র গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এই সরকার তত্ত্বাবধায়কের রোল প্লে করবে, তাই না? তার পরের দিন এসে তারা আবার এই নতুন বিপ্লবী সরকারের ফর্মুলা কেন নিয়ে আসলো?
এটা আজকে না সুলতানা, এটা আজকে না। জামাত এবং এনসিপি কিন্তু বরাবর এরকম করে কথা মাঝে মধ্যে বলে, বলে একবার শিফট করে আবার। জামাতের কাজটা হলো এটা বাইন মাছের মতো, বুঝছেন? বাইন মাছ সম্পর্কে আপনার ধারণা আছে কি? এটা কিন্তু ছাই দিয়ে ধরতে হয়, তা নাহলে কিন্তু কাটা যায়। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। জামাত সবসময় প্লে করছে, এভরি টাইম দে আর প্লেইং উইথ বিএনপি, দে আর প্লেইং উইথ এনসিপি। আজকে বলে এনসিপি তোমার সাথে আছে, কালকে বলে এনসিপি তোমার সাথে নাই। আজকে বলে এনসিপি তুমি স্বাক্ষর করতে যাও না, কিন্তু কালকে বলো তারা নিজেরা সাইন করতে চলে যায়। এনসিপি কিন্তু তাদের বেইমান, অলরেডি বেইমানও বলছে, হ্যাঁ, যে বেইমানি করছে। তো জামাত আসলেই এইটা গাইডিং ফোর্স, যে যে কোনো ভাবে হোক তারা এই কনস্টিটিউশনটা, আমাদের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন যেভাবে বিলোপ করতে যায়, তারা আমাদের 71-কে অস্বীকার করতে চায়। সিম্পল ইজ, রিয়াজ চেষ্টা করেও 71-কে, হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণ বাতিল করে দিচ্ছে, এই করছে, সেই বা এটা প্রস্তাব করছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে 1971-কে অস্বীকার করতে পারে না। কিন্তু এরা তো এটা অস্বীকার করতে হবে তাদের অস্তিত্বের জন্য। আর আপনি নাহিদ তো তার প্রথম বা দ্বিতীয় প্রেস ব্রিফিং সাংবাদিকদের সাথে কথা যখন উপদেষ্টা হিসেবে শপথ না, তারপরে সে বলছে কে শেখ মুজিব, আমি তো শেখ মুজিবের নামে, শেখ মুজিব আমাদের জাতির পিতা না, বলে দিচ্ছে। তো তারা কিন্তু তাদের ওই 71 এবং 1947 এটাই মাথার মধ্যে আসে, সেটা কিন্তু। এবং এনসিপিতে জামাতের অফস্প্রিং, এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু কেউ, আমরা মনে করি আমি যে এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম। ধরেন আমাদের ভারতবর্ষে একটি কথা আছে না, যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? তা আপনার কি মনে হয় এরকম জামাত আর এনসিপি একই বৃন্তের দুটি কুসুম কিনা? না। আপনি তো অনেক সুন্দর করে কথা বলছেন, আপনি একই বৃন্তে দুটো কুসুম বলাতে আমি খুব কষ্ট পাইলাম, যে এটা অপরাধী চক্রকে আপনি যদি কুসুম হিসাবে, কুসুম কিন্তু অত্যন্ত চমৎকার একটা জিনিস, আপনি তা আপনি না বলে আপনি যদি বলেন যে এই যে কি বলে দুই মুখ সাপ, এটা বলেন, একটা বডি দুইটা মুখ। হ্যাঁ, সাপের দুইটা বডি থাকে না, এরকম থাকে দুই মুখের সাপ। বিভিন্ন সিনেমাতে আমরা দেখতাম না, মনে আছে ছোটবেলায়, যে এক সাপের 5-6টা মুখ দেখা আমাদের সামনে এসে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, সেরকম আর কি, এরা দুমুখ সাপ। এদের গোড়াটা এক, লেজটা এক, এদের গুড়িটা এক, না, সবকিছু তাহলে এক। তো তাহলে তো আপনাকে শুধুমাত্র দুমুখ বললে হবে না, এরা যে চতুর্মুখ, এদের সঙ্গে কি এবি পার্টি আছে, ওগুলো আরো কারা হ্যাঁ কারা যেন আছে, সবগুলোই তো তাদের একই জায়গায়, একই। একই। আপনারা একটা তথ্য দেয়, আপনি আপনি তো ও জামাত তার শেখ হাসিনার আমলে 17-15 বছর বা 16 বছরে জামাত যে কাজটা করছে, এইটা আগে কমিউনিস্টরা করতো। কমিউনিস্টের ব্যাপারগুলো কিন্তু তারা ব্যবহার করেছে। সেটা কি জানেন? গণসংগঠনে জয়েন করা। যেখানে যে গণসংগঠন আছে সেখানে তুমি যা, যেহেতু তুমি কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, সো তোমার জন্য অধিকার আছে তুমি যে কারো বাড়িতে যায় আশ্রয় নেওয়ার। সো জামাতে যখন এই শেখ হাসিনার আমলে যখন জামাতের উপরে একটা ধরেন নিয়ন্ত্রণ ব্যবস্থা না হয়, তারা কিন্তু সর্বত্র ঢুকেছে। আমার তো ধারণা সিপিবি-তেও জামাত আছে, আমার ও ধারণা। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, সিপিবি-তেও জামাত আছে। তো জামাত সর্বত্র ঢুকেছে, কিন্তু এই জন্য জামাত আরেকটা কৌশল যেটা হলো লেটেস্ট, সেটা আপনাকে একদম লেটেস্ট যে কৌশলটা বাংলাদেশের, আমি বলতে পারেন একটা কি বলে রিসার্চ অর্গানাইজেশন না, এটা হলো ওই যে ভিডিও আর্কাইভ করে এরকম একটা অর্গানাইজেশন, তার নাম আমি বলতে পারবো না, কারণ তারা আমাকে এই তথ্যটা আমার সাথে সম্পর্কের কারণে এই তথ্যটা দিয়েছে। সেটা হলো জামাত এখন ইভেন রান্না করে, যে রান্নার ইয়ে আছে না, ওয়েবসাইট আছে না, যে অনলাইন ওয়েবসাইট রান্নার, ইউটিউব চ্যানেল, ধরেন যে কোনোটা যদি 5 লাখের বেশি ভিউ থাকে, প্রত্যেকের কাছে এই অনলাইন চ্যানেলটার জন্য তারা মানে পয়সা দিয়ে কিনে নিচ্ছে, ওর নামই থাকতেছে, কিন্তু ওদের প্রয়োজন ওরা ব্যবহার করবে। এই জন্য তারা সারা বাংলাদেশে এই পর্যন্ত অলরেডি 10,000-এর উপরে অনলাইন চ্যানেল কিনে ফেলছে। তো এরা বিভিন্ন সংগঠনের ভিতরে ঢুকে আছে। এনসিপির মধ্যে তো এটা প্রকাশ্য, কিন্তু তারা সারা অনলাইন যে ইয়েটা আছে, প্ল্যাটফর্মটা আছে বাংলাদেশে, আপনার 5 লাখ হইলে আপনি হয়তো প্রস্তাব পাইতে পারেন। 5 লাখের উপরে যাদের আছে, ইভেন রান্নার চ্যানেল পর্যন্ত তারা অ্যাকোয়ার করে রেখে দিচ্ছে। এখনো কিছু বলে না, যখন প্রয়োজন হবে তারা কিন্তু এই সর্বত্র থেকে প্রচার করবে। সো তারা যে শুধুমাত্র ওই যে এনসিপির সাথে আছে, এবি পার্টির সাথে আছে, এইটা তো একদম চোখে দেখা যায়, আপনি চিনতে পারেন যে এবি পার্টির সাথে আছে। কিন্তু আপনি রান্নার চ্যানেলের সাথে সেটা কি বুঝতে পারবেন, যে রান্নার চ্যানেল থেকে আপনি দেখবেন যে রান্না করতে করতে কিন্তু জামাতের প্রচার হচ্ছে। দে আর ডুইং ইট, দে হ্যাভ অলরেডি পারচেজ 10,000 10,000 ইয়ে কি বলে সাইটস। এবং তারা এই বিস্তারটা করতেছে কিভাবে জানেন? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের একটা
প্ল্যান করেছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যেই যেই চ্যানেলগুলো পপুলার, সেটা যদি ব্যায়ামের চ্যানেল হয় ব্যায়ামের চ্যানেল, যেটা যদি নাচের চ্যানেল হয় নাচের, যে গানের চ্যানেল হয় গানের চ্যানেল, সর্বত্র থেকে তারা তাদের প্রচার করবে। এটা কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সো শুধুমাত্র যে এবি পার্টির ভিতরে আসছে বা এনসিপির ভিতরে আসছে বিষয়টা তার না, এরা হলো সর্বত্র বিরাজমান নিজেদেরকে করছে। হয়তো কোনোদিন দেখা যাবে আমার ঘরে তাদের একজন ঢুকে আছে, আপনার যেমন সিপিবির ঘরে ঢুকে আছে, এটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যায় যে সিপিবির আচরণ দেখলে। হুম। এখন ওই বিপ্লবী সরকার প্রসঙ্গে একটু ব্যাক করি, যে তাহলে যদি এই ফর্মুলাতেই অগ্রসর হয়, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস সত্যি সত্যি একটা ঘোষণা দিয়ে বসতে পারেন? ইউনুস যদি কি বলে এটাকে বলে যে সুইসাইডাল, উনি যদি মনে করেন যে আমি সুইসাইডাল হয়ে সার্ভাইভ করব, এবং সার্ভাইভ করার ওনার যদি কোনো সম্ভাবনা থাকে, এবং ওনাদের বিদেশি প্রভুরা যদি ওনাকে বলে যে তুমি সুইসাইড করো, আমরা তোমার পাশে আছি, তাহলে করবে, তাহলে কিন্তু করবে। একটা বিদেশি প্রভুদের উপর নির্ভর করতেছে কিন্তু, কারণ ওনার বিদেশি প্রভুরা এখন ফ্লাকচুয়েটিং হয়ে গেছে, আজকে এটা বলে কালকে ওইটা বলে। ওনার বিদেশি প্রভুরা হঠাৎ করেই কিছুদিন ধরে ওনাকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। শুধু তাই না, ওনার আমেরিকান প্রভুরা ওনার কাছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা আদায় করেছে। আপনি জানেন কালকে আইআরআই তাদের সাথে মিটিং করেছিল ইউনুসের সাথে। সেখানে ইউনুস জীবনে প্রথমবারের মতো, তার জীবনে প্রথমবারের মতো সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। এটা কারণ কি? এটা হলো চাপ। যখন 6টা সংস্থা, মানবাধিকার সংস্থা, এইচআরডব্লিউ সহ, এবং কি বলে এটাকে জন এফ কেনেডি সেন্টার সহ, এরা যখন এই বিবৃতিটা দেয়, তখন আপনি বুঝতে হবে যে এটা আসলে ডিপ স্টেটের বিবৃতি হয়ে গেছে, রিপাবলিকান কিন্তু এরা। তো আরেকটা হলো আইআরআই, যখন ইন্টারন্যাশনাল রিপাবলিক, তার পরের দিনই আইআরআই কিন্তু দেখা করছে। মানে আইআরআই যখন দেখা করে তার সাথে কথা বলে, যে নির্বাচন নিয়ে কথা বলছে, তারা কিন্তু আইআরআই জামাতের সাথে বসছে, আইআরআই কি বলে বিএনপির সাথে বসছে, সবার সাথে বসছে, ইভেন জাতীয় পার্টি দুই পক্ষের সাথে বসছে। আইআরআই তাকে জানিয়েছে, সেটা হলো আইআরআই সূত্র থেকে যেটা বলছে, তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলে এটা প্রশ্নবিদ্ধ হবে। শুধু না, এটা লংজিভিটি নিয়ে কোশ্চেন আছে। এটা বিএনপি বলেছে যে এটা 2 বছর এই সরকার টিকানো যাবে কিনা সন্দেহ আছে। বিএনপির ভিতর থেকে এটা আইআরআই কে জানানো হয়েছে। সে আইআরআই কিন্তু এই মেসেজটা তাকে দিয়েছে যে আপনি এমন একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হবে, এবং সেটা কি আপনার করা ঠিক হবে। সো আপনি এটা তখন সে ইনক্লুসিভ নিয়ে দেয়। বাট আরেকটি জিনিস যদি আপনি দেখেন, সে যখনই চাপে পড়ে তখন কিন্তু কোনো না কোনো জায়গায় শিফট করে। সে একবার বলে, সে ধরেন আমি ধারাবাহিকভাবে তার ফ্লাকচুয়েটিং ক্যারেক্টারটা বলি। সে ধরেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা যখন প্রথম আলোচনায় আসলো, তখন কিন্তু উনি সাক্ষাৎকে দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রয়োজন নেই, আওয়ামী লীগের জনগণ এটা দেখবে। তখন আসিফ নজরুল বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা এটা এটা আমাদের কোনো এজেন্ডার মধ্যে। তার আগে সাখাওয়াত হোসেন বলছিল যে আওয়ামী লীগ একটা মহান পার্টি, তাকে তো আমরা রাজনীতি থেকে বাইর করতে পারবো না। দেখেন এই জায়গা থেকে সে হঠাৎ করে বেরিয়ে গেল কেমনে, আমি জানি না। নিশ্চয়ই ওই যে বললাম যে সে কার গেম খেলছে কে বুঝে উঠতে পারে। সে হলো হাসনাতের গেমে হাসনাতকে দিয়ে মাঠে নামায় কিন্তু আওয়ামী লীগকে ঠিকই নিষিদ্ধ করে ফেলে। এবং এরপর অনেকবার কিন্তু ফ্লাকচুয়েট করছে, কখনো বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ না, কখনো বলছে আওয়ামী লীগের মাত্র কার্যকারিতা। এবং সর্বশেষ সে যেটা বলেছে এই যে ইয়ার সাথে, মাহাদির সাথে, সে বলছে এটা তো যে কোনো সময় উইথড্র হইতে পারে, উইথড্র শব্দটা ইউজ করছে। এই যে ফ্লাকচুয়েটিং লোকটা, এটা তো কারো না কারোর দ্বারা সে প্রভাবিত হয়েছে, কি নিজের বুদ্ধিতে এগুলো করে না। এই শুড নট বিলিভ দ্যাট। কি বলেন, তাকে আপনি বোকা ভাবছেন? না, আমি বোকা ভাবি না, সেই জন্যই তো তার এত পরামর্শ। আপনার মোটেও বোকা ভাবি না। তা নাহলে সে যখন যেটা প্রয়োজন হয়, আইআরআই কে বোঝানোর জন্য ইনক্লুসিভ বলে দিচ্ছে। মানে যখন যেটা প্রয়োজন সে সেটা করতে, এটা তার অবশ্যই তার স্ট্রং অ্যাডভাইজার্স আছে। তো এখন কি তাহলে, ধরেন আপনি বলছেন সে যদি সুইসাইডাল না হয়ে থাকে তাহলে তো ঘোষণা করবে না, কিন্তু এই যে ইনক্লুসিভ নির্বাচন করার যে চাপ, সেটা কিভাবে করে হ্যান্ডেল করবে? কোনো তো নমুনা দেখছি না, বরং আমি তো দেখছি বিপ্লবী সরকারের দিকেই অগ্রসর হচ্ছে। নির্বাচন হবে কিনা এটা তো দেখেন। আপনার কি মনে হয় বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে এখন? না। একটা ঘর আছে যে ঘরটা এখন শান্তিতে আছে, একটা ঘর আছে যে ঘরটাতে আপনি ঠিক মতো বাজার করতে পারেন। মানে আমি বড় লোক বা মধ্যবিত্তের কথা বলছি না, মানে আমি আমি সাধারণ মানুষের ঘরের কথা বলছি। আমি এমন ভিডিও দেখি জানেন, যে যা বলে যে আমি 50 টাকা দিয়ে বাজার করতে পারলাম না। এই বাজারটা কিন্তু বাজার না। 50 টাকা কি জানেন? 50 টাকা হলে সে 1 কেজি চাল কিনতে পারে। তার কাছে কিন্তু ওই চাল কেনাটাই বাজার। মানে এই চালটা সে নেবে,
সেদ্ধ করবে, এটার থেকে মাড় জোগাড় করবে, সে মাড়ের সাথে কোনো মরিচ বা কাঁচামরিচ সে খাবে, সে বাজারটা সে করতে পারে না, এটাকে সে বাজার বলে। এই ধরনের মানুষের সংখ্যা আপনি যে কোনো সময়, আপনি যে কোনো টেলিভিশনের এই নিত্য প্রয়োজনের, বিশেষ করে শুক্রবার দিন আপনি এই ইন্টারভিউ গুলো দেন, শুধু ইন্টারভিউ, আপনি ওদের স্টোরিটা দেখেন না, স্টোরিটাতে কিন্তু অনেক ইয়ে করে, ম্যানিপুলেট করে, কিন্তু আপনি মানুষ যে বক্তব্যগুলো দেয় সেই বক্তব্যগুলো শোনেন। তো সেখানে কোনো মানে আপনার আপনি কেউ বিশ্বাস করে না যে নির্বাচন হবে, কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ তারা খুব বিশ্বাস, এই পরিবেশে কেমনি নির্বাচন হবে? এই যে পরিবেশ তৈরি করা হয়েছে, যে পরিবেশে এখন পর্যন্ত আপনি পুলিশকে পিটানো হচ্ছে, আপনি কালকে জামাতের শিবিরের নেতারা কক্সবাজার না কোন এলাকায় যে থানার ওসিকে পিটাই দিয়ে চলে আসছে। তো সেখানে আপনি নির্বাচন করবেন যেখানে আইন শৃঙ্খলা আপনি নর্মালটা রাখতে পারেন না, ইলেকশনের দিনের বা ইলেকশনের আগের 15 দিনের আপনি নির্বাচন করতে পারেন। তারপরে আছে আপনি পুলিশ বাহিনী অকার্যকর, আপনি আনসার অকার্যকর, আপনি মিলিটারিকে অকার্যকর করে ফেলছেন। আপনি মিলিটারি এখন 1 লাখ দিকে আর 2 লাখ দিকে, এটা কিন্তু ঠোলা হয়ে গেছে আজকের ঘটনার পরে, এটা ঠোলা। কেউ আর এটাকে সবাই বলে আছে, তো একেও তো বাইনে নিয়ে যেতে পারে, তো এ আর কি। অনেকে বলছে কি যে যেই অফিসারদের অভিযুক্ত করা হয়েছে, আসামি করা হয়েছে, তারা ডিজিএফআই কর্মরত থাকাকালীন, এটি আর আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। মানে এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? এইটা হইলো সবচেয়ে those who don't understand human psychology, those who don't understand people, জনগণকে বুঝে না, মানুষকে বুঝে না, যে নিজেকেই বুঝে না, তারা এই ধরনের কথা বলতে পারে। আপনি জাস্ট শুনতে পাবেন যে আপনি একটা পরিবার চালান, সে ধরুন আপনার পরিবার, আপনার সন্তান আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার বন্ধু বান্ধব আছে, মানে একটা পরিবার, বন্ধু বান্ধব, পরিবার বাদ দেন, আপনার বোন আছে, ভাই আছে, সবাই আছে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানে, আপনার পরিবারের এরা সদস্য কাউকে আন্ডারমাইন করেন, আপনার পরিবার চলবে? আপনার কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হবে না? তো তাইলে তারা কোথায় ছিল এটা তো ইস্যু না, আপনার পরিবারের সদস্য 1 নাম্বার। ফার্স্ট পরিচয় কি? সুলতানার ভাই, সুলতানার বোন, সুলতানার হাজবেন্ড, সুলতানার মেয়ে, সুলতানার ছেলে, সুলতানার শাশুড়ি, সুলতানার শ্বশুর, সুলতানার বাবা, সুলতানার মা, এটাই তো পরিচয়, ফার্স্ট পরিচয়। এখন আমার বাবা কোথাও যে একটা অন্যায় করেছে, সে ধর, এখন আমি কি বলবো যে আমার বাবা, আমি তো ওখানে ছিলাম না, আমার বাবা ওখানে গিয়ে অন্যায় করছে, এটা ওই সময়ের ব্যাপার, নাকি আমি বাবা হিসেবে ডিফেন্ড করবো? আমি কোনটা দেখবো বলেন তো? আমার ফার্স্ট পরিচয়টা কি? আমি কোনটা? আমার বাবা, তাই না? অফকোর্স। তাহলে এই যে কথাগুলি বলে, এরা আহম্মক না? আপনি জাস্ট পরিবার দিয়ে ভাবেন, ইনস্টিটিউশন তো পরের বিষয়। আর আপনার একটা সিনেমার কথা বলি, আমি মাঝে মধ্যে আমার সিনেমা দেখি তো, প্রচুর সিনেমা না, আমি টিভি সিরিজের কথা বলি। পরিবারে যদি আপনি যদি পরিবারের সদস্য হন, তাহলে কি ঘটনাটা কি ঘটে দেখেন। একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে একটা ঘটনা বলি, সেটা হলো এক পক্ষের যিনি চিফ, এটা গেম অফ থ্রোনস এর, এক পক্ষের চিফ জন স্নো, সে মাঠে যুদ্ধ করবে জামস নামে একজনের সাথে। তো তারা টার্ম ঠিক করছে, যুদ্ধের আগে তো তৎকালীন সময় মিডিয়েবল সোসাইটির সময় সেনাপতিরা ইয়ে করে, টার্মস ঠিক করে। তো টার্মস ঠিক করার পরে ওখানে টার্মস ঠিক হচ্ছে, টার্মস ঠিক এক পর্যায়ে একজন বলছে, জন স্নো বলছে যে তুমি আমার সাথে, আমাদের কারোরই মৃত্যুর দরকার নাই, নো ওয়ান হ্যাজ টু ডাই, তুমি আর আমি যে কোনো একজনে তো ডিসাইড করে ফেলতে পারি যাতে লাখ লাখ লোক, হাজার হাজার লোক না মারা যায়, তাহলে আমি আর তুমি যুদ্ধ করি। তখন বলছে না না, তুমি আমার চাইতে বেশি, আমি এটা করবো না, আমরা তুমি আমার এত মানুষ। তখন জন স্নো বলছে, তোমার সৈন্যরা কি তোমাকে কোনোদিন বিশ্বাস করবে যখন তারা জানবে যে তুমি তাদের জন্য যুদ্ধ করতে রাজি হও নাই? তাহলে যারা এই কথাগুলি বলছে, যারা অভিভাবক হিসেবে কথা বলছে, যখন সৈন্যরা জানতে পারবে, যে সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে, তারা আমার দায়িত্ব নয়, আমাকে ডিজিএফআই তে কে পাঠাইছে? তুমি পাঠাইছো। জিদে ভাইকে আমার চয়েস, জি ভাই কি আমি আমার ইয়ে দিয়ে গেছি, অপশন দিয়ে গেছি? সেনাবাহিনী থেকে অপশন দিয়ে চাকরি আছে যে আমি কি বলে কোন এক রেজিমেন্টের বা কোন এক ব্যাটালিয়নের বা কোন এক ক্যান্টনমেন্টের জিওসি হব? এটা কি সম্ভব? সম্ভব না। তো তুমি আমার পাঠাইছো, এখন কেন বলো আমি ডিজিএফআই থাকবো? তো আপনি যদি আপনার কর্মকর্তার দায়িত্ব না নেন, তখন কিন্তু কেউ আপনার দায়িত্ব নেবে না, শুধু পুরো চেইন অফ কমান্ড ভেঙে যাবে, হুম। কারণ কেউ কারো দায়িত্ব নেবে না। না, তাদেরকে তো মালিশ দিয়েছে, সরি শব্দটির জন্য, কারণ তাদেরকে শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? এটা মকারি। আমি আপনার বলি, শীতাতপ নিয়ন্ত্রিত
তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন? আপনি ক্লোজ করে দেখেন তো তাদের চেহারার দিকে, শীতাতপ নিয়ন্ত্রণ আর অনিয়ন্ত্রণ এটা কিছু আসে যায় না। দে আর থিঙ্কিং, তাদের চেহারার মধ্যে আছে দ্য হোল সেনাবাহিনী তাদের সাথে বিট্রাই করেছে। দিস হোয়াট দে আর আন্ডারস্ট্যান্ডিং। সো তার কলিগরা কি সে কি আন্ডারস্ট্যান্ডিং এ নাই? তার হোল লিডারশিপ তাকে বিট্রে করছে, এটা আপনার মনে হয় না? আপনি জাস্ট, আমি একটা কথা বললাম, ঠিক একটা উদাহরণ দিই। সেটা হলো, ধরেন একটা ব্যাটালিয়ন কাজ করতেছে মোহাম্মদপুর ইয়াতে, থানাতে। আর মোহাম্মদপুর থানাতে এক জায়গায় গিয়ে একজন ক্যাপ্টেন বা একজন লেফটেন্যান্ট বা একজন সিপাহী ভুল ক্রমে একজনকে পিটাইছে। হইতে পারে না, ভুল তো হইতে পারে নাকি, ভুল হবে না? হয়তো মানুষেরই তো ভুল হয়। ভুল ক্রমে পিটাইলো, দায়িত্ব যদি সে অফিসার যদি দায়িত্ব না নিয়ে, ওই সিপাহীর দায়িত্ব না নিয়ে, সিপাহীর সে কি শাস্তি দিবে এটা তার ব্যাপার। কিন্তু সে যদি নিয়ে পুলিশের হাতে ধরায় দেয়, তাহলে কি সে ওই পুরা প্লাটুন বা ব্যাটালিয়ন চালাইতে পারবে? পারবে? সিম্পলি পারবে না। তারটা সে করতে হয় যে এখানে দায়িত্ব ছিল সেনাবাহিনী, তারা তাদেরটা বিচার করবে। দ্যাট ইজ কেউ এটাতে কোনো দোষের কিছু দেখতো না। যখনই তাদেরকে বের করে নিয়ে আসে, আপনি হোল চেইন অফ কমান্ডের মধ্যে আপনি একটা জিনিস কোশ্চেন রেখেছেন যে আমার সিনিয়ররা আমার দায়িত্ব নেয় না, আমার সিনিয়র আমার দায়িত্ব নেয়নি। এইটাই কিন্তু পুরা মেসেজ গিয়েছে। সাইফুল ভাই, এটা তো আছেই, এর বাইরে কি আপনার মনে হয় তাদের সঙ্গে এক ধরনের প্রতারণাও হয়েছে কিনা? প্রসঙ্গটি তুলছি কারণ দেখুন, তারা যখন তাদেরকে যখন এই সেফ কাস্টডিতে নেওয়া হয়, আপনার মনে আছে আইএসপিআর থেকে অ্যাটাচ ব্রিফিং দেওয়া হয়েছিল, রাইট? তো অ্যাটাচ করা মানে হয়েছিল। ট্রাস্ট করা হয়েছে বলা হয়েছিল, বা সেফ মানে সেফ কাস্টডি করা হয়েছে। তখন বলা হয়েছিল কি তাদেরকে একটা এমন, তারা গ্রেফতার হয়নি এমন কথা কিন্তু বলা হয়েছিল। তাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, এমনকি যারা অবসর প্রাপ্ত তাদেরকেও ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তাই তো? এতে করে কি এরকম একটা ফিলিং তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা যে তোমাদেরকে আর কেউ গ্রেফতার করতে পারবে না, আমরা তোমাদেরকে সেফ কাস্টডি দিচ্ছি যাতে করে কেউ তোমাদেরকে টাচ করতে না পারে? এরকম একটা ফ্লেভার তাদেরকে দেওয়া হয়েছিল কিনা, এবং অবশ্যই, আমি যেটা তো বল, দে আর প্রতারণার সামিল বিট্রেড। কিনা? দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং, দে আর বিং বিট্রেড। তাদেরকে বিট্রে করা হয়েছে, তার সিনিয়ররা তার সাথে বিট্রে করেছে। সিনিয়র মানে কি, যারা দায়িত্ব পাবে, যারাই দায়িত্ব পান, মেজর জেনারেলের উপরে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল তার দায়িত্বে আছে, তো তার সাথে বিট্রে হয়েছে। তো আপনি এই যে আমি এই জন্য বলছি চেইন অফ কমান্ডে কিন্তু প্রবলেম হবেই হবে। আপনি পারবেন না তো, আমি একটা উদাহরণ দিলাম যে আপনি একটা সিপাহীর দায়িত্ব যদি একজন তার সিনিয়র যদি তার সিপাহীটার দায়িত্ব না নেয়, তাহলে হোল সিপাহী গ্যাং মনে করবে কি, গং, সরি গ্যাং না বলে গং, কি মনে করবে যে আরে আমি একটা ধরো ভুল করে ফেলছি, তো সেটার দায়িত্ব আমার অফিসার নিবে না, তাহলে আমি তার সাথে আসি কেন, আমি তারা বিশ্বাস করবো কেন? এই লেফটেন্যান্ট কর্নেল বর্ণের ব্রিগেডিয়ার বর্ণ, তারা তো প্রত্যেকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কিন্তু একটা মনোভাব। আপনি এটা ন্যাচারাল রে ভাই। আপনি হলে কি করতেন? আপনি হলে বিট্রেড ফিল করতেন না? দে আর ফিলিং বিট্রেড। তাদের ততই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে আনেন আর যাই আনেন। আমার না আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, সেটি হচ্ছে বলা হচ্ছে যে এই 15 বছরে যারা মানে গুম খুন করেছে তাদের বিচার হচ্ছে। তো বাংলাদেশে কি গুম খুন আগে ছিল না? কিংবা অনেকে বলেন এই কথা, আমি অবশ্য অস্বীকার, বা আমি আপনি কিভাবে করে বলবেন যে বাংলাদেশের সেনাবাহিনীর মানে বা ডিজিএফআই সব বরাবরই রাজনীতিতে পেছন থেকে হস্তক্ষেপ করেছে, পেছন থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, যেটি অদৃশ্য, যেটি আমরা দেখতে পাই না। সেটি তো শুধু 15 বছরে না, তার আগের থেকেই একেবারে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটি চলেছে। তো তাহলে এই 15 বছর যদি এই অভিযোগেই আপনি অভিযুক্ত করে বিচার করেন, তাহলে মাত্র 15 বছরের কেন, আগের কেন নয়? আপনি 15 বছরের কথা বলে এটা ধরেন এখনকার জেনারেশনকে ধোকা দেওয়া হচ্ছে। আপনি জিয়াউর রহমান যেসব হত্যাকাণ্ড করছে, তাহলে তো সেগুলো সিভিল বিচার হওয়া উচিত ছিল। বা জিয়াউর রহমানকে যে হত্যা করেছিল তাদেরও তো সিভিল বিচার হওয়া উচিত ছিল। যারা ওদের কেন সেনানিবাসে, তাদের কেন সামারি ট্রায়াল হলো ক্যান্টনমেন্টে, তাই না? আপনি যে এরশাদ যতজনকে হত্যা করেছে তার কি বিচার হয়েছে? নো। কোনো বিচার হয়েছে? খালেদ মোশাররফদের যে হত্যা করা হয়েছে সেটা কোনো বিচার হয়েছে? কোনো বিচার তো হয়নি। এখন অল অফ এ সাডেন হঠাৎ করে আপনি সভ্য, কি বললো যেন ইউনুস, বর্বর থেকে সভ্য হয়েছে। আপনি হঠাৎ করে বলতেছেন আপনি বর্বর থেকে সভ্য হয়েছে, এটা বললে হবে? তাহলে তো আপনার ওই যে আপনি বললেন 15 বছর, 15 বছর তো ব্যাপার না। আপনি 1975, 15 অগস্ট 1975 থেকে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেনাবাহিনীর হাতে, প্রত্যেকটা রেতে বিচার হওয়া উচিত। কতজনকে হত্যা করেছে সেনাবাহিনী? নিজের নিজের বন্ধুরে হত্যা করছে, নিজের ভাইকে হত্যা করছে, নিজের জুনিয়রকে হত্যা করছে, নিজের সিনিয়রকে হত্যা করছে।
বঙ্গবন্ধুর কথা বাদ দিয়ে যদি সেনাবাহিনীর ভিতরে যে কিলিং এর খবর আপনি বিশ্বাস করেন, আপনি যদি ইয়ে করেন, গুগলেও যদি সার্চ দেন, গুগল সবকিছু জানে না। ইভেন আপনি গুগল এআইতে বা কোনো এআইতে যদি সার্চ দেন, আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে যতগুলি কু আছে এতগুলি সরকার আসে না। জিয়াউর রহমান আমাদের 19টা কু হয়েছে, আপনি এটাই রেকর্ডেড। আপনি 5ই আগস্টের পরে দেখেন না, এই গোপালগঞ্জে তো দেখলাম সেনাবাহিনী প্রকাশ্য গুলি করে মানুষ মারছে, বুটের তলায় পিষ্ট করছে। তো সেগুলো কি তাহলে? সেগুলো কি বিচারভুক্ত হত্যাকাণ্ড? না, এটা এটা হয়ে গেছে গত 15 বছর, না তো এটা তো এখনকার। মানে হিপোক্রেটস, পুরোটাই মকারি কিনা? মকারি তো বটে, হিপোক্রেটস এন্ড মকা মানে এটাকে মকারি তো মাস, বাট হিপোক্রেসি চলছে। তবে এটার কিন্তু একটা এন্ড আছে, সুতরাং এটা এইভাবে চলতে পারবে না। আপনার যখন এখন প্যান্ডোরা বাক্স আপনি খুলেছেন যে সার্ভিং অফিসারদেরকে আপনি ট্রাই করতে পারবেন, প্যান্ডোরা বাক্স আপনি খুলেছেন, এই ওয়াকারুজ্জামানের বিচার হবে। কি কারণে বিচার হবে আমি আপনাকে বলি, জাস্ট সিম্পল চিন্তা। ওয়াকারুজ্জামান এতগুলি মানুষ হত্যাকাণ্ডের সহায়তা করে নাই, সে এতগুলি মানুষ হত্যাকাণ্ডের জন্য দায়ী, কারণ সে প্রপার ইয়ে নেয় নাই, ব্যবস্থা নেয় নাই। জাস্ট আপনি 15 আগস্টের পরেরটা বাদ দেন, 15 আগস্ট টুডে কতজন মানুষ মারা গেছে জাতিসংঘের হিসাবেই আছে হলো হাজার হাজার। তো এগুলোর দায় দায়িত্ব কার? সেনাবাহিনীর, কারণ তারা পুরা রাষ্ট্রের আইন ছাত্র। এবং ওয়াকারুজ্জামানের কি বিচার হবে না? আপনি কি সুযোগ পাইলে, আপনার যদি আর্থিক অবস্থা, আপনি সুযোগ পাইলে আপনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা মামলা করবেন না, বা মামলা করার আগ্রহ ফিল করবেন না? যে ওকে, তোমরা বিচার করছো 15 বছর আগেরটা, 17 বছর আগেরটা, তুমি গত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত যত কিলিং হয়েছে আমি তোমাকে দায়ী করলাম। ইউনুস, তুমি আজকে কালকে ওখানে লাশ পাওয়া যায়, পরশুদিন ওখানে লাশ পাওয়া যায়, লাশের দায় দায়িত্ব তোমার, আপনি করবেন না? আপনার এটা তো প্যান্ডোরার বাক্সটা ওরা নিজেরা খুলেছে, কিন্তু প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়ে এখন এইটা চলতে থাকবে, এইটা আর থামবে না। এবং এই সেনাবাহিনী ধ্বংস করার যে প্ল্যানটা, আমি কিন্তু সেনাবাহিনীর মোটেও পছন্দের ইয়ে না আমার, কারণ সেনাবাহিনীর যত আকাম বাংলাদেশে আছে তার এটা কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে জিয়াউর রহমান হত্যাকাণ্ড বলেন, সব নেককার জন্য যত ঘটনা, হত্যার যত নেককার জন্য ঘটনা, সব কিন্তু সেনাবাহিনী দ্বারা হয়েছে। আমি তাকে পছন্দ করি না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, ইফ ইউ ওয়ান্ট টু এক্সিস্ট, ইফ ইউর কান্ট্রি ওয়ান্ট টু বি এক্সিস্টেড, আপনার এটাকে দরকার আছে। ইউ ক্যানট। আপনি দেখেন সবাই এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে এগুলো করে সেনাবাহিনীর বিচার হচ্ছে, এটা একটা বিপ্লবী বিজয় হিসেবে দেখছে, কিন্তু একটা জিনিস কি দেখছে, যে তারা কিন্তু ইন্ডিয়ার পক্ষেই গেমটা খেলেছে। ইন্ডিয়া তো আমাদেরকে দুর্বল দেখতে চাইবে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এবং অস্বাভাবিক। প্রতিবেশী হিসাবে সে দেখতেই চাইবে যে অ্যাটলিস্ট তুমি অর্থনৈতিকভাবে যত পারো সামনে যাও, কিন্তু তুমি সামরিকভাবে আমার চাইতে দুর্বল থাকতে হবে। তো সেই পারপাসটাই তো সার্ভ করা হইবে ফাইনালি। আমি যদি ভারত বিরোধী হইতাম, আমি আমি হয়তো অনেক জোরালো বক্তব্য দিতে পারতাম, কিন্তু আমি ভারত বিরোধী না বলে আমি হয়তো ওইভাবে আমার টোনটা বের করি। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কি প্রুফটা হয়? আপনি কিন্তু ভারতের পক্ষে কিন্তু ইয়ে ভারতের করছেন কথা যে যখন তুললেনই সাইফুল ভাই, দেখুন এই মাত্র কদিন আগে যে ভারতের 4জন সেনা কর্মকর্তা, মিলিটারি ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ এসেছিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তারা, মানে তারা কেন এসেছিলেন আমরা কি কিছু জানতে পেরেছি? ওয়েল, এটা যেহেতু এখন পর্যন্ত ক্লাসিফাইড, হ্যাঁ, যেটা জানা গেছে সেটা হলো তারা ঠাকুরগাঁ যে বিমানবন্দরটা, সেখানে আইএসআই ভিজিট করছিল, সেখানে আমেরিকান ট্রুপসও গিয়েছে। ঠাকুরগাঁও নাকি নাকি লালমনিরহাট? লালমনিরহাট না ঠাকুরগাঁ? লালমনিরহাট। আচ্ছা, যাই হোক, কোনো একটা, শিওর লালমনিরহাট, ওকে। লালমনিরহাটে, হ্যাঁ। যেখানে গেছে সেখানে আইএসআই, মানে আইএসআই বলবো না, পাকিস্তানি যে টিমটা এসেছিল আমাদের দেশে বেড়াতে এসছে ধরেন, তারা কিন্তু ওখানে বেড়াতে গিয়েছে। এমনকি আমেরিকান আমেরিকান যে একটা প্রতিনিধি, তারা কিন্তু এটা বেড়াতে গিয়েছিল। কারণ তারা বলতেছে, তখনকার সময় বলা হয়েছিল যে এরা ওখানকার রাডার সিস্টেম দেখার জন্য, যে একটা পরিত্যক্ত জায়গা, সেখানে রাডার সিস্টেমের ব্যাপার আসে কি করে। এখন যদি এটা কখনো স্বীকার করা হয়, তখন এরাও এটার পক্ষেও বলবে যে ইন্ডিয়ানরাও রাডার দেখতে গিয়েছিল। আসলে কি তাই? না, আসলে তারা তাদের ওই জায়গাতে আপনি কি প্ল্যান করতেছেন কি না করতেছেন, আমেরিকানরা কি করতেছে, পাকিস্তানিরা কি করছে, ওইটা দেখার জন্য তারা গেছে। সিম্পল। আমি শুনেছি তারা নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে দেখিয়েছে ওই জায়গাগুলোতে আইএসআই কিভাবে করে আহ, তাদের বিভিন্ন রকম বিল্ডিং টিল্ডিং তৈরি করেছে। আহ,
এগুলি স্থাপনা তৈরি করেছে বিভিন্ন রকম, এটি এইটি দেখেছে নাকি, এবং যেটি ওয়াকরুজ্জামানকেও দেখানো হয়েছে? আমি এক্স্যাক্টলি এটা জানি না, আমি যেটা জানি সেখানে যে ও যেহেতু একজন ব্রিটিশ এখানে ব্রিটিশ লিখেছেন ব্রিটিশ ঠাকুরগাঁও, আমলে। একজন এখানে লিখেছেন ঠাকুরগাঁও, কিন্তু হ্যাঁ, আমি আমি জানি জানি যে ঠাকুরগাঁও, লালমনিরহাট। হ্যাঁ, আমি জানি ঠাকুরগাঁওতে, এটা হলো ব্রিটিশ একটা পরিত্যক্ত ইয়ে। সেটা তো লালমনিরহাটে, আহ, পরিত্যক্ত যে এয়ার বেস সেটি তো লালমনিরহাটে। কিন্তু তাহলে আমাদেরকে একটু চেক করতে হবে, অসুবিধা নাই, লালমনিরহাট হোক আর ঠাকুরগাঁওই হোক। হ্যাঁ, ওখানে যেটা আছে যে ব্রিটিশ আমলের কিছু বাংকার আছে। জি। এটা ব্রিটিশ আমলে কিন্তু একটা ব্রিটিশ আমলে যতগুলি এয়ারপোর্টের নমুনা আছে সেই নমুনাতে কিন্তু তারা সকল এয়ারপোর্টে একটা বাংকার টাইপ করে, যেখানে তারা ওই যে ইয়েতে যুদ্ধ বিমানগুলি লুকায় রাখে যেন বম্বিং থেকে রেহাই পাওয়ার জন্য। তো ওই ধরনের কিছু বাংকারের খবর আমি শুনেছি, কিন্তু এটা আমি শুনি নাই যে আইএসআই কোনো কিছু শুনছে, এটা আমি জানি না। আজকে আজকে ভারতের একজন সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে আমার একটা শো ছিল, ওইখানে তিনি বলছিলেন এই কথাগুলো আর কি। যাই হোক, আমরা তো এখন কোনো কিছুই জানতে পারি না, হুম। ফলে অনেক কিছুই মানে দেশে সত্য। থাকলে হয়তো জানতে পারতাম। হ্যাঁ, সেই সেই এখন এই যে পুরো পরিস্থিতিটা, বিএনপি কি আবারও একটি মূলা পেল? বিএনপি মূলা না, বিএনপি হয়েছে কি বুঝছেন, বিএনপির সামনে মূলা ঝুলাই দেওয়া হয়েছে, মূলা খাওয়ার জন্য বিএনপি হাঁটতেছে। এখন আপনি জানেন না, গাধার পিছনে যদি গাধাকে বলা হয় যে আফগান এবং ওইসব এলাকার আফগানিস্তান, তারপর পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া, যেখানে ওরা কিন্তু গাধাকে হাঁটে দেওয়া, গাধা কিন্তু নিরলস হাঁটতে পারে কিন্তু সে হাঁটতে চায় না। তাদের হাঁটানোর জন্য একটাই মাত্র পথ হলো তার সামনে খাবার দেওয়া। তো সেই খাবার কোনটা ওই এলাকায় সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়? মূলা, যে কারণে মূলা উদাহরণ হয়েছে। হ্যাঁ, সাহিত্যিকরা মূলা লিখেছে। তো গাধার পিঠের মধ্যে বাঁশ বা অন্য কিছু লেখা লাগিয়ে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়। গাধা তো হাঁটে মূলা খাওয়ার জন্য, আসলে সে তো মূলা পায় না, কারণ ওটা তো ঝুলিয়ে রাখা হয়েছে একটা নির্দিষ্ট দূরত্বে, হ্যাঁ বেঁধে রাখা হয়েছে। গাধা যত হাঁটে মূলাও তত হাঁটতে থাকেন। বিএনপির অবস্থা হয়েছে, বিএনপি নির্বাচনের দিকে হাঁটে, নির্বাচনের সামনের দিকে হাঁটতেছে। তাহলে ধরেন এখন কালকে কালকে গতকাল বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেখানে তারা বিভিন্ন রকম দাবি দেওয়া জানালো, এই সরকারকেই তারা তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করতে দেখতে চায়, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, অনেক কিছু বললো। তাহলে তাদের এই দাবি দেওয়ার কি হবে? তারা যে জন্য গিয়েছিল সেটা যে শুধুমাত্র তত্ত্বাবধায়ক, এটা হলো বাহ্যিক একটা গল্প, যে তত্ত্বাবধায়ককে অমুক। তত্ত্বাবধায়কের ভূমিকায় এ, এ, তারা জানে যে কোনো তত্ত্বাবধায়ক বাংলাদেশে এখন আসতে পারবে না, আইন অনুযায়ী এখন সম্ভব। তো যেটা আছে ইন্টারিমের মাধ্যমেই করতে হবে। তো এদেরকে নিরপেক্ষ হওয়ার জন্য সেই জন্য তত্ত্বাবধায়কের রোল প্লে করতে হবে। তো এইটা হলো একটা ফাঁকা ফাঁকা বলি, ওরা গেছে অভিযোগ করানোর জন্য। যে আপনি দেখেন ওইখানে প্রধান উপদেষ্টার ইয়েতে দুইটা ঘটনা ঘটাইছে প্রধান উপদেষ্টা। বিএনপি দেখা করার আগে একটা ঘটনা ঘটানো হয়েছে, বিএনপি দেখা করার পরে একটা ঘটনা ঘটবে, বা একই দিনে ঘটনাটা ঘটা হয়েছে, সরি একই দিনে ঘটনা ঘটা, একটা আগে একটা একই দিনে। সেটা হলো যে জনপ্রশাসনের জন্য তারা একটা কমিটি করেছে, ঠিক আছে। রাইট। সেই কমিটির বিরুদ্ধে বিএনপির অভিযোগ হলো ওরা জামাতের সবাইকে রিক্রুট করতেছে, বিভিন্ন জায়গায় পদায়ন করতেছে। তখন প্রধান উপদেষ্টাকে তারা বলেছে যে আপনার যে কমিটিটা করেছেন সেই কমিটিটা এইটা, আমি ভেতরের খবরটা আপনাকে বলছি, যে কমিটিটা এই কাজগুলি করছে, এখন আপনার আপনার নিরপেক্ষ ভূমিকা চাই, আপনি এই জায়গা হস্তক্ষেপ করেন। সেটা কিন্তু প্রধান উপদেষ্টার ইয়ের মধ্যে আছে, এই যেটা বিএনপি বলে নাই, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে কিন্তু ওই প্রকাশ পেয়েছে প্রেস উইং এর যেটা, সেটা তো বলছেন যে এখন থেকে নিয়োগ টিয়োগে সব কিছু উনি দেখবেন। এটা কিন্তু বেসিক্যালি ওই যে জনপ্রশাসন নিয়ে বিএনপি অভিযোগ জানাতে গেছে, যার মাধ্যমে জামাত সর্বোচ্চ তাদের লোকদের নিয়োগ করতেছে। বুঝছেন, এই অভিযোগ জানাইতে গিয়ে এখন ওনারা এটাকে লুকাইতে গেছেন, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রকারান্তে বলেছেন যে এই জনপ্রশাসন কমিটি আর কিছু করবে না, এটা সব আমি দেখশুনো, আদৌ করবে কিনা সেটা পরে হতো। আরেকটা ঘটনা ঘটানো, আরেকটা ঘটনা ঘটেছিল যে তারা দুই বাচ্চা উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান নিয়েছিল, আর হলো বাচ্চা উপদেষ্টাদের গুরু আসিফ নজরুল, আদিলুর রহমান, বাচ্চা, এদের বিরুদ্ধে। সবাই বলে শিশু উপদেষ্টা, আপনি একদম বাচ্চা বানিয়ে দিলেন। হ্যাঁ, বাচ্চা শিশু তো শিশু, বাচ্চা তো বাচ্চা উপদেষ্টারা গুরু, যে এই গুরুদের বিরুদ্ধে কিন্তু বলে আসছে। ইউনূস সাহেব এতটাই তেদর, সেই সেই যাদের বিরুদ্ধে বলতে গেছে তাদেরকে মিটিং এ রেখেছে, এরপরে বাইরে এসে আর কিছু বলতে পারে না। কিন্তু এক পর্যায়ে এসে একটা জায়গাতে
তাদেরকে কম্প্রোমাইজ করা একটা জায়গাতে হস্তক্ষেপ করেছে, সেটা হলো আপনি দেখবেন যে একটা ছোট্ট প্রেস বিজ্ঞপ্তি হয়েছে যেটা সবার মাহফুজ আলম কিন্তু কার্যত আর কিন্তু তথ্য উপদেষ্টা নাই। আপনি দেখেছেন এটা? হ্যাঁ, অনেকদিন তার কোনো শুনি না না আর না কি। না না না, কারণটা কি? একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছে তো ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই তথ্য মন্ত্রণালয় দেখাশোনা করার জন্য, সেখানে মাহফুজকে মেম্বার করা হয়েছে। ওকে। বুঝতে পারছেন? এটা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করছে, আপনি প্রেস উইং এর ওখানে দেখবেন যে মাহফুজ এটার মেম্বার, তো ওয়াহিদুদ্দিন মাহমুদ এটার চিফ, যারা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সকল প্রচার সংক্রান্ত সমস্ত পরামর্শ দিবে। এটা কিন্তু মাহফুজের ক্ষমতায় নাই কিন্তু আছে, প্লাস ওইটাকে বাদ বাতের জন্য তাকে ওই কমিটির মেম্বার করে দেয়। এখন দেখেন যেই মন্ত্রণালয় চালাবে তাকে ওই কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার করেছে, আর উপরে কিন্তু আরো বেশ কয়েকজন এবং সেটার প্রধান করা হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদকে। এটা হলো নিরপেক্ষতার চিত্র দেখানোর জন্য। বিএনপি যেগুলো হুম করে আসছে সেগুলো কিন্তু বিএনপি কে প্রকারান্তে দেওয়া হয়েছে, যেটা প্রচারিত হয়নি। সো বিএনপি বাইরে এসে যেটা বলছে, ইট ইজ নট দ্যাট। হুম। তারা যেটা করতে চেয়েছিল ওটা করে আসছে। আ- তাহলে আসিফ মাহমুদের কি হবে? সেটাও যায় যায় অবস্থা আর কি। কিরকম? আসিফ মাহমুদ নিয়ে যে অভিযোগটা, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতি থেকে শুরু করেছে। এখন আসিফ মাহমুদরে সরাবে কিনা, ওই যে যেমন মাহফুজকে যেমন সরাইতে পারে নাই, তাকে ওই কমিটি মেম্বার করে তার উপর নিয়ন্ত্রণ বসা যায় না, আসিফ মাহমুদের উপর হয়তো এরকম কিছু একটা করবে। এটা করে দেখাবে যে দেখো আমরা নিরপেক্ষ। আহ, নিরপেক্ষ না, অলরেডি এখন এটা বলে নাই কিন্তু এখন পর্যন্ত মানে শুধুমাত্র একটা ছোট্ট প্রেস রিলিজে যেটা সবার দৃষ্টি এড়িয়ে গেছে, এটা কিন্তু অনেক বড় নিউজ যে আমাদের তথ্য উপদেষ্টা কিন্তু জীবিত নাই, যিনি অভিযোগ করছিলেন যে আমি কালকেও আমার এই চেহারা নাও থাকতে পারে, এটা কিন্তু বলছেন টিআইবিতে একটা বক্তৃতায় আজ থেকে রাইট। মাসখানেক আগে। হ্যাঁ, বলছে হুম। আমি আমি মাত্র ও বলছে আমি ফেব্রুয়ারিতে আমাকে তথ্য উপদেষ্টা করা, আমি এই পর্যন্ত তিন মাসও মানে অফিস করতে পারি নাই, আমি 3 মাস ঠিক মতো অফিস করি না, আমি কিভাবে সব চেঞ্জ করবো, এই বিভিন্ন কারণ দেখেছে চেঞ্জ করা না যায়, আমলাতান্ত্রিক জটিলতা, এটা সেটা অমুক কিছু বলেছে। কিন্তু সে কিন্তু ওই দিন কিন্তু মানে বুঝে ফেলছিল যে যেদিন সে বলে যে আসলে সে আর নাই, কিন্তু এটা অনেক দিন পরে মাঝখানে কথাবার্তা নেই, অনেক কালকে বা পরশু দিন, যেদিন কবে দেখা করছে বিএনপি, গতকাল না, গতকালই বিজ্ঞপ্তিটা হয়েছে। ও, আমাকে সামহাও আমার চোখ এড়িয়ে গেছে। দেখেন আপনি, পরে। ওয়াহিদুল মাহমুদ এটার প্রধান। হুম হুম হুম। আরেকটা জিনিস, জনপ্রশাসন নিয়ে গতকালও আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছেন, আজকে আবার নাহিদ ইসলাম অভিযোগ তুলেছেন। তারা বলছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে তারা একটি বড় দলগুলোকে বেশ সুবিধা পাওয়ার জন্য এখন তারা বদলি শুরু করেছে, রাইট? মানে এটি কি নাহিদ ওই যে ইসলাম আজকে বলেছেন? জামাত এটা নিয়ন্ত্রণ করছিল, ওই যে জনপ্রশাসনের কি একজন বিশেষ উপদেশ, বিশেষ দূত, বিশেষ কি যেন একজন আছে না, তার নিয়ন্ত্রণে মানে প্রশাসনিক জনপ্রশাসনের। কর্মকর্তা আর কি। হ্যাঁ, না উনি উনি হলো বিশেষ বিশেষ সহকারী, এরকম কিছু একটা পদ নিয়ে সে ওই জনপ্রশাসনের পুরো, জনপ্রশাসন তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের আন্ডারে, কিন্তু জি। ওইটা দেখেন একজন সাবেক সচিব, তো সিনিয়র সচিব দেন। তো তার নিয়ন্ত্রণে যে কমিটিটা করে দেওয়া ছিল যে যে বদলি পদায়ন এইসব জন্য, সেইটা জামাতের নিয়ন্ত্রণে চলে গেছিল পুরো কমিটিটা। এটারই প্রতিবাদ করছিল বিএনপি, সেইটা এখন ইউনূস সাহেব আশ্বাস দিয়েছেন না, এখন উনি নিজে দেখবেন এটা, কারণ এই মন্ত্রণালয়টা ওনার, এই করে আশ্বাস দিয়ে গেছে। সেটাই এই নাহিদরাও কিন্তু একই রকম অভিযোগ করেছে যে জামাত সর্বত্র এই যে ডিসি এসপি, এটা কিন্তু ওপেন অভিযোগ করছিল কিন্তু ওরা, বিএনপি ডিসি এসপি সর্বত্র সচিব পদমর্যাদার পজিশন সবগুলো জামাত নিয়ে নিচ্ছে। তো এইটা চেঞ্জ করার জন্য গেছে, সেটাই প্রধান উপদেষ্টা বলছে এখন থেকে উনি এটা দেখাশোনা করবেন। হুম। তো আজকে যখন আবার নাহিদ ইসলামী একই ধরনের অভিযোগ করলো, এটার মানে কি দাঁড়ালো? ওই যে একই মিটিং, ওরা তো আজকে তো এই জামাতের এখানে এরা বিএনপির যে অভিযোগটা সেটার মানে যেটা যে যৌক্তিক, এটা তারা সামনে তুলেছে, আমি এই কারণে কিন্তু তাদেরকেও বলেছে যে এটা এখন আমি দেখাশোনা করবো। জামাত কিন্তু এ নিয়ে কোনো কথা কয় নাই, খেয়াল করে দেখেন। হ্যাঁ, জামাত আমি সেটাই বলছি যে এনসিপিও কি কাউন্টার, বিএনপির কাউন্টার দিল কিনা? না, বিএনপির কাউন্টার না তো, এটা বিএনপির সাথে আমার ধারণা যে বিএনপি যে অভিযোগটা করছে সেই অভিযোগের সাথে তারাও একমত হচ্ছে যে আসলে জামাত তো সর্বত্র দখল করতেছে, কিন্তু এদের তারা সবার যদি গেম, জামাতেরই অংশ হয় তাহলে আবার তারা এটা বলবে না কেন? জামাতের অংশ হইলে এদের গেম তো আলাদা, এক একজনের দায়িত্ব আলাদা। ওকে। আপনার একটা জামাতের এখন সাংগঠনিক উইং এর একটা কাজ, প্রচার উইং এর একটা কাজ, অমুক জামাতের একটা উইং মাত্র, তারা তো উইং এর দায়িত্ব পালন করছে, কিন্তু যখন তারা আবার দেখে যে আমার একটা দল,
আমার পছন্দের একটা লোকরে দিতে পারেন, তত ইগোতে লাগে। আর বাচ্চা না, বাচ্চাদের তো চকলেট পাওয়ার মানে আগ্রহ, মানে চকলেট না দিলে বাচ্চারা, এখন জামাতের কাছে হয়তো চকলেট চাইছিল, দেয় নাই, এখন তো এর বলে জামাতের, জামাতকে বেইমান বলছে না ওরা, বলছে কেন? তো। ওই যে চকলেট না পাওয়ার কারণে। আচ্ছা, তাও মানে এই যে এক একজনের এক একটা যদি কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এনসিপির কাজটা কি? লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করা? এখন আর সে পর্যায়েও নাই তাদের, তাদের এখন লাঠিয়াল বাহিনীও নাই। এখন হলো ওই যা এবি পার্টির মতো অবস্থা দাঁড়িয়েছে তাদের। এবি পার্টিও তো একসময় তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে, এই হুঙ্কার, হুঙ্কার ব্যারিস্টার হুঙ্কার আছে না, হুঙ্কার ব্যারিস্টার তো লাঠিয়াল বাহিনী হিসেবে এই মাঠে নামছিল, কই ওটাও নিখোঁজ। মানে ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন? আরে ওর নাম বললেন না, নাম বললে আপনার মুখের ইয়া নষ্ট হয়ে যাবে। আমি ওরে ব্যারিস্টার হুঙ্কার বলি। ওকে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো এখন? আগামী কটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটি যেই বারবার করে পিছিয়ে দেওয়া হচ্ছে, শুনানি হচ্ছে হচ্ছে, এটি কোন দিকে যাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আপনি আপনি দেখেন তো, আজকে দেখছেন যে প্রধান বিচারপতি কি বলছে? প্রধান বিচারপতি আপনি আপনি যদি ওটা দেখেন তাইলে যে উনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে এটা কি সংসদের উপরে ক্ষমতাবান হয়ে যাবে না? আমি কিন্তু এই উপমাটা আরেক জায়গায় দিছি বলে এখন আপনার এখানে দিলে আবার এটা ইয়ে হবে, রিপিটেড হবে, বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড সেগুলো উনি যেটা বুঝাতে চাইছেন যে আপনারা একদল ভালো লোক নিয়ে নির্বাচন করবেন, একদল শয়তানকে নির্বাচন করার জন্য, খারাপ লোকে, সরি শয়তান না বলে খারাপ লোককে নির্বাচন, সেই খারাপ লোকগুলি দেশ চালাবে 5 বছর, আবার একদল ভালো লোক আসবে 3 মাসের জন্য এসে নির্বাচন করবে। এটা কতটা যৌক্তিক, এটা আপনারা আমাদের একটু বুঝান। এই প্রশ্নটা উনি ছড়িয়ে দিয়েছে যে আপনার এটা কি ইয়ের উপরে যে পার্লামেন্টারি ইয়ের উপরে কি ক্ষমতাবান না, যে ওরা খারাপ আপনারা ওরা ভালো, এরা পারবে না ওরা পারে, তাহলে ওরা নির্বাচিত হবে কেন? মানে উনি কিন্তু এই বেসিক যে যুক্তিটা, এই যুক্তিটা তুলে ধরছেন, এবং ঘটনাটা তো তাই। আপনি 5 বছর ধরে দেশ চালাবেন, দেশ চালানোর পর হঠাৎ করে আপনি অযোগ্য হয়ে গেলেন অল অফ এ সাডেন, জাস্ট সংসদ ভেঙে দেওয়ার 15 দিন আগে থেকে আপনি অযোগ্য হয়ে গেলেন, এখন এক যোগ্য লোক খোঁজা শুরু হইল। তাহলে এই যোগ্য লোকগুলি তো সারা জীবন ভর সব দেশ চালানো উচিত, কি কামে দেশের টাকা খরচ করে অযোগ্য কতগুলি 300টা সদস্যকে নির্বাচন করা? আমার ধারণা এই বেসিক কনসেপ্টটা উনি জিজ্ঞেস করছেন যে এতে কি সংসদীয় গণতন্ত্র দুর্বল হবে কিনা, সংসদীয় গণতন্ত্রের উপরে ওদের অবস্থান হয় কিনা। না, এটা তো আমরা অন্তত 3টা মেয়াদ তো দেখেছি তত্ত্বাবধায়ক সরকার, তাই না? হ্যাঁ, তা তো দেখছি। রাইট। এখন তাহলে তত্ত্বাবধায়ক সরকারটি কোন দিকে অগ্রসর হচ্ছে? শুনুন, তিনটা, আপনি যেটা তত্ত্বাবধায়ক আমি এই সিস্টেমটার বিরুদ্ধে একেবারে, আমার মানসিকভাবে আমি এটার বিরুদ্ধে। আমার কাছে মনে হলো শয়তানদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে শয়তানরা ফেরেশতা নির্বাচন করবে, যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় তাহলে তার ফেরেশতা থাকার দরকার নেই। তো সেক্ষেত্রে তিনটা যেটা আপনার বললেন যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেটা কোনটা? একটা হলো জাতি যখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে শাহাবুদ্দিনকে ডেকে আনা হলো, তখন তো টোটাল কলাপস করছে। এখন একজন একজন কাউকে দরকার যিনি নির্বাচনটা করে অ্যাটলিস্ট কাম ডাউন করলো। শাহাবুদ্দিন সেটাকে সফল বলে, আবার আওয়ামী লীগ তো এটাকে শুকুকার ছবি বলছে না। ওকে, এরপর আরেকটা বলে সফল কবে, সেটা হলো এই যে ইয়েতে কি বলে 96-এ এটাকে সফল বলে। 96-এ কিন্তু বিএনপি বলছে এটা সূক্ষ্ম কারচুপি, সূক্ষ্ম কারচুপি বড় ধরনের কারচুপি স্থূল তাদেরকে। কারচুপি। হ্যাঁ, কিছু একটা হয়েছে, তারা কি জানতে বলছিল। আচ্ছা, 2001-এ আওয়ামী লীগকে আপনি দেখেন তো, ওই ওই যেটাকে সফল বলা হয় এটা কি সফল ছিল? আওয়ামী লীগ তো মানে শান্তিপূর্ণ ট্রানজিশন দিয়েছে, কিন্তু ক্লাব হয়েছে কিছু? ক্লাব হয় না। আওয়ামী লীগের কর্মীরা পিটানি খেয়ে পুকুরের মধ্যে ফালা রাখছে এমপি প্রার্থীকে, চেয়ারম্যানকে পুকুরের মধ্যে দাঁড় করে রাখছে সারাদিন। ভোটের পাবলিক যখন দেখে তার চেয়ারম্যান রাস্তা পানি পুকুরের মধ্যে দাঁড় করে রাখছে একজন ক্যাপ্টেন, তো পাবলিক কি ভোট দিতে গেছে? তো এগুলার যদি আপনি সাকসেসফুল বলেন, আমি মোটেও মনে করি, আমি মনে করি এটা আমাদের উইন্স। আমরা মনে করি এটা, আর মনে করতে তো সমস্যা নাই। মন কলা খাইতে তো আপনার কোনো সমস্যা নাই, আপনার সামনে কলা নেই, আপনি খাচ্ছেন কলা, আপনি হুম ভাবতেছেন এরা আমার ত্রাতা, আসলে কি ত্রাতা? হুম। সো আমরা তাহলে মানে একজন এখানে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা দিয়ে আপনাকে শেষ করছি, অনেক অনেক মন্তব্য আসছে তো। একজন প্রশ্ন করেছিলেন যে খুব মানে এভাবে একটা দেশ চলে না, এই সরকারের শেষ কোথায়?
একদম তার বলছিলেন, তিনি লিখেছিলেন যে হাঁপিয়ে উঠেছেন আর থাকতে পারছেন না। না, এটা ঠিক না। হাঁপিয়ে ওঠাটা আমি কোনোভাবেই মনে করি না যে বেঠিক। হাঁপিয়ে ওঠাটাই ঠিক। আপনি হাঁপাতে থাকেন, কারণ আমি আপনাকে অনুরোধ করবো একটা জিনিস, সবাইকে বুঝতে দেন আসলে আমরা কি চাই। আমরা 54 ইয়ার্সে, তাই আমরা বুঝতে পারি না, সবসময় হাঁপায় উঠি আমরা। আমরা বুঝতে পারি না যে আমাদের ভালো কোনটা খারাপ কোনটা। আমরা যখনই ভালো থাকি তখনই আমাদের লেজের মধ্যে আগুন ধরা, আমরা নিজেরাই ব্যবস্থা। এভরি সিঙ্গেল চেঞ্জ আপনি বাইট করে দেখেন, এভরি সিঙ্গেল চেঞ্জ, সে চেঞ্জের সময় যখনই চেঞ্জের ব্যাপারটা আসছে, যখনই আপনি এরকম সরকার উৎখাত করছেন, এই করছেন, সবটার সাথে কিন্তু হুইন্স জড়িত হচ্ছে, যে আপনি মনে করছেন, আপনি প্র্যাকটিক্যাল জিনিস। আমাদের দেশে একটা নির্বাচন হয় নাই এখন পর্যন্ত সুলতানা, আমি দুঃখের সাথে বলতে হয়, যে যেখানে অর্থনীতি একটা ফ্যাক্টর, যেটা হলো মানুষের মেইন। আপনি খাওয়া দাওয়া করাইতে পারেন কিনা আপনার পরিবারকে, এটা কিন্তু আপনার প্রধান ব্যাপার। তারপর আসবে আইন শৃঙ্খলা। না, আমরা এসে প্রথমেই বলি কি আপনার দুর্নীতি। আমরা প্রথমে এসেই বলি যে অমুক এতদিন যে ক্ষমতায় আছে এটা থাকা উচিত না, অমুক। আপনি আপনি মহা মানে কষ্টে ছিলাম, বিএনপির লোকেরা নাকি ঘরে থাকতে পারে না। আমি তো দেখছি বিএনপির লোকেরা কাজ করে বেড়াইছে আওয়ামী লীগের সাথে। আমরা কিন্তু সবাই কিন্তু এই কষ্টেই কিন্তু সবাই মাঠে নামছে, যে 17 বছর ধরে গণতন্ত্র নেই। আপনার পেটে নাই পেটতন্ত্র, আপনি গণতন্ত্র নিয়ে লাফান। পৃথিবীর কোন দেশ আছে যে ভাই আপনি ইকোনমি ছাড়া নির্বাচন হয়, অর্থনীতির বিষয় নিয়ে নির্বাচন হয়? অর্থনীতির বিষয় নিয়ে যদি বাংলাদেশের নির্বাচন হয়, তাহলে অর্থনীতির বিচারে বাংলাদেশের সরকারগুলো পরিবর্তন হওয়া উচিত। সেই দিকে যতদিন না যাবে, ততদিন যতদিন হুইসের মধ্যে, ততদিন হাঁপাই ওঠার ব্যাপার নেই। আপনি আসল জায়গায় আসতে হবে, আপনাকে সে জানতে হবে আপনি সভ্য কোনটা দিয়ে। আপনি কি সভ্য আমরা হুইলস দিয়ে, না সভ্য হলো প্র্যাকটিক্যালি আপনার আপনার সামনে আপনার চশমাটা আছে কি না এটা না জেনে আপনি আরেকজন চশমা পরে এটার জন্য ঈর্ষান্বিত হয়ে তাকে ক্ষমতাচ্যুত করলেন, এটা তো ঠিক না। এটা ঠিক। দেখুন, চায়নায় তো গণতন্ত্র নাই, হ্যাঁ। তো তাদের তো ইকোনমি মানে উত্তর উত্তর গ্রো করছে। তারা পৃথিবীতে 1 নম্বর হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। মালয়েশিয়াতে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। সিঙ্গাপুর, যেই দেশকে আমরা মডেল উদাহরণ হিসেবে ধরি, সেই দেশে গণতন্ত্র নাই। আহ আসলে এটাতে এই বিতর্কটি অনেক পুরনো, যে আমি গণতন্ত্র গণতন্ত্রের আর বিরুদ্ধের কথা অর্থনৈতিক বলছি না। মুক্তি। হ্যাঁ, আমি গণতন্ত্রের বিরুদ্ধের লোক না, কিন্তু আমার কথা হলো কথা হলো আপনার অর্থনীতি। আপনি বাঙালি, আমরা বাঙালিরা কখনো অর্থনীতিটা বুঝি না। আমি ভালো থাকলেও আমার পেট ভালো আছে তাতেও আমি খুশি না, কারণ আমি কথা কইতে পারি না। এটা আপনি অভিযোগ তুলতে দেখবেন প্রত্যেক পরিবারের মধ্যে আছে। বাবা ঠিক মতো ফ্যামিলিটা চালাচ্ছে কিনা এটা কিন্তু অভিযোগ নয়, বাবা সবসময় স্বৈরাচারী। আপনি বাবার বিরুদ্ধে কত বিদ্রোহ করছেন, তাই বলে বাবাকে কারণ উৎখাত করে নিয়ে ঝুলাই দিচ্ছেন? আমরা তো জাতি হিসেবে রাজনীতিমুখী জাতি, তাই না? আমাদের কিসের মতো রাজনীতি? এটাকে রাজনীতি রাজনীতিমুখী বলে? জাতি। এটাকে রাজনীতি বলেন আপনি? বরং বিরাজনীতির জাতি। আপনি তো রাজনীতির সাবজেক্টই নাই আপনি জাতি হিসেবে। আপনি রাজনীতি মানেই বলছেন যে আপনি ক্ষমতা উৎখাত করা। আপনি ক্ষমতায় বসানোর রাজনীতি করছেন একবারও, যে একটা ভালো মানুষ, সে ভালো চালাইতে পারবে, ভালো চালায় তাকে আমরা ক্ষমতায় বসাই। আপনি ভালো লোককে দাঁড় করালে ইলেকশনে, আপনি জানেন ইলেকশনের সব, আমি ছোটবেলা থেকে কিন্তু দৌড়ায় বেড়াইছি। মানুষ ভোট দেয় কিসের জন্য জানেন? যে ও ইলেকশন হলে চুরি করতে জামাত পারবে না, আগে হবে। ও রিলিফ আনতে পারবে না, সো তারে ভোট দেওয়া যাবে না। ও চুরি করলে, ও যদি চুরি করতে পারে তাহলে সে না আমারে কিছু ভাগ দিবে। এইটা হলো মানুষের অ্যাটিটিউড। সো আপনি আগে নিজে সভ্য হইতে হবে রে ভাই। আপনি সাবজেক্টটা বুঝতে, আপনি গণতন্ত্র খালি খালি গণতন্ত্র নিয়ে লাভ দিলে তো হবে না। হুম, আগে আপনার পেটতন্ত্রটা আপনি ঠিক থাকতে হবে। একদম সঠিকই বলেছেন আসলে। ওই এবং যে, সাফার করা উচিত, বোঝা উচিত যে আমাদের কোনটা করা উচিত, কোনটার জন্য আমরা ফাইট করা উচিত। তো আপনার কি মনে হয় না বাংলাদেশের মানুষ এখন একটু বেশি মূল্য দিয়ে দিচ্ছে? না, মোটেও না। বাংলাদেশের মানুষ সবসময় কম মূল্য দেয় বলে তারা বুঝতে পারে না, এবং না কয়দিন বাদে স্যার, তারা বিদ্রোহ আমার তো করে। অনেক খারাপ লাগে। আমিও, আপনি আমাকে খারাপ অনেক লাগলে আমার কিন্তু খারাপ লাগে না। ফোন করে, আমি বুঝছেন। আমি আমার ফ্যামিলিও সাফার করতেছে, আমিও সাফার করি সব কিছু। তারপর আমার খারাপ লাগে না এই জন্য যে বাঙালি এখন বোঝা উচিত যে হোয়াট ইজ গোয়িং অন, আমরা কি করি, আমরা আমাদের আমাদের কৃতকর্মের ফল কি। এটা তো আমাদেরই কৃতকর্মের ফল। আজকের এইটা তাহাপায় ওঠার দরকারটা কি? আপনি আপনি আগে এটাকে হজম করেন। আপনি যে ভুল করছেন আগে স্বীকার করেন। আপনি যে লালবদরি করছেন আপনি এটা বলেন যে আমি লালবদর ছিলাম, মাপ চাই। আপনি খালি শেখ হাসিনার কাছে মাপ চাইতেছেন। আপনি খালি আওয়ামী লীগের কাছে, মানে আমি বলি না আওয়ামী লীগের লোকরা ভালো, বাট আপনি আপনি তো ঢালাওভাবে বলতে পারবেন না। শুধুমাত্র আপনার কি বলে, আপনার গুম খুন এইসবের অভিযোগ আনছেন। পৃথিবীর কোথায় না আপনার, আপনি যে সভ্য দেশ আমেরিকা থাকেন সেখানে কি নিয়ে গুয়ান্তানামো বেতে নিয়ে আটকে রাখে না? কি কারণে? ন্যাশনাল সিকিউরিটির জন্য। আপনি শুধু জঙ্গিদেরকে ছেড়ে দিলেন গণতন্ত্রের নামে, সেই জঙ্গিরা এখন দেশের জন্য হুমকি।
ভাই প্লিজ, আই এম সো সরি যারা এই ধরনের মানে এখন ইউ আর আর কথা ভেরি মাচ রাইট। এখন আপনার কথাটা হচ্ছে কি কিরকম জানেন, সত্যি কথা, কিন্তু বেশি সত্যি কথা তো মানুষ আবার সহ্য করতে পারে না। কিছুই আসা যায় না আমার, বাট আমি আই উইল বি অ্যাডভোকেটিং দিস। মানে এখন থেকে আমি এটাই বলবো যে আরো সাফার করা উচিত, আরো 5 বছর ইউনুস নামক এই জঙ্গিদের হাতে দেশ থাকা উচিত। তাহলে পাবলিক বুঝবে যে জঙ্গিদের হাতে মুক্তি পাইতে হলে কত ফাইট করতে হয়, এবং সেটাতে মুক্তি পাওয়ার পর দেশটা কেমন চলে। মানুষ তো একবারও বলে না ভাই, একবারও কি বলে আপনার এই, পালতোলা নৌকার বদলে এখন ইঞ্জিন নৌকা হয়েছে দেশে? এটা কি কেউ একবার চিন্তা করে কেন হইলো, কেমনে হইলো? মানুষ খালি চিন্তা করে কি পালতোলা নৌকা, এটা তো আমার অধিকার। আমি একটা উদাহরণ দিই, আমার অনেক ও না, প্রোগ্রাম তো আল্লাহ আমার টায়ার্ড করছে, লাগতেছে, আমি টায়ার্ড লাগছে। আল্লাহ করছে, আল্লাহ না দিছে। না, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আব্দুল হামিদ, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তখন উনি রাষ্ট্রপতি, তখন আমি ওনার এলাকায় একটু বেড়াইতে গেছিলাম। তো সকালবেলা আমার একটা অভ্যাস, কিন্তু আমি সবসময় দলে গেলেও ওই সকালবেলাটা দল ছুট হয়ে একটু ঘোরাঘুরি করি নিজে থেকে। তা আমি একটা অটো নিয়ে দল ছুট হয়ে ঘুরতেছি, এত সুন্দর বুঝছেন রাস্তাঘাট, এই সেই সুন্দর, অনেক সুন্দর। তো অটোওয়ালার জিজ্ঞেস করলাম যে তোমাদেরটা এরকম একটা গহীন জায়গাতে এত সুন্দর জায়গা হয়ে গেল, তো তোমাদের তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ তো খুব ভালো কাজ করছে। তো বললো মহামান্য, সে কিন্তু বলতেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহামান্য, ওখানে কিন্তু নাম হলো মহামান্য, মহামান্য। এবং এটা বলার পরে সে বলছে তার বাপের টাকা দিয়ে করছে, মহামান্য তার বাপের টাকা দিয়ে করছে। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই তো বলে না, শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে বলে শেখ হাসিনা কি বাপের টাকায় করেছে, নিজের আরে টাকায় ভাই, আমি করেছে? আব্দুল হামিদের এলাকাতে তার একজন অটো ড্রাইভার, যে ওখানে অটোটা ওখানে রিক্সা ঠিক মতো চলতো না, সে নিজেই বলতেছে এখানে কিছু চলতো না, সেখানে সে অটো চালাচ্ছে, বাট এটা সন্তুষ্ট না। তার বক্তব্য হলো কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাপের টাকাই করছে। বাপের টাকায় করুক বা না করে, আমি বলি না বাপের টাকায় করছে, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ উদ্যোগ নিচ্ছে, এটাই তো আপনি স্বীকার করেন না। যে আপনি হলেন অকৃতজ্ঞ একটা নেশন, যে স্বীকারই করতে চান। অলওয়েজ আপনি মনে করেন যে আজকে সুলতানা ভালো, সুলতানের পরে সাইফুল ভাই ভালো, সাইফুল ভাইয়ের পরে আরেক রামপাল ভাই ভালো হবে, রামপাল ভাইয়ের পরে আর এরশাদ ভাই ভালো হবে। খালি ভালো খুঁজতেছেন, ভালো খুঁজতে গিয়ে আপনি শয়তান ডেকে নিয়ে আসেন, সুলতানের কাছে থাকতে চান না। হুম। যাক, জানি না মানুষ কত আর ভুগলে পরে এই অবস্থার আর পরিবর্তন যে হবে। কোনো ভোগাভুগি হয় নাই, একাত্তরে, একাত্তরে 30 লাখ লোক মারা গেছে, সেই ভোগান্তি মানুষ এই 75-এ বঙ্গবন্ধু মারার পরে মানুষ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে। আমি দূর মানে যা পড়াশোনা করে, আমি তার ওই সময়টা কথা বলতে পারি না, কিন্তু যতটুকু পড়াশোনা করে তাতে মনে হয় মানুষ তো মানে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো যে জাতি মাত্র 3 বছরের মাথায় কোথায় তার অ্যাকসেপ্ট জাতিকে করেছে? তাহলে আমি তো পিটায় ফেলে, দেখি মাইরে ফেলে, সাইফুল ভাই, এইটা তখনও আমার কি। এখনকার মতোই পরিস্থিতি ছিল, মানুষের নিজেকে এক্সপ্রেস করার কোনো সুযোগ ছিল না। আর মানুষ এক্সপ্রেস করেন, আপনি লাল বদরকে আপনি রাস্তাঘাটে মানুষ পিটাইতেছেন, আপনি এক্সপ্রেস করতেছেন না কেন? আমি নিজের চোখে দেখেছি যে আজকে এসএসসি পরীক্ষার যে ছাত্ররা, তারা যেমন মাঠে লাঠি এলি করছে, তার মায়েরও লাঠি দিয়া রিক্সাওয়ালা পিটাইতেছে। আই হ্যাভ সিন ইট অন ওন আইস। তো আপনি কেমনে বলেন ওরা পারে না? আমি দেখেছি, নিজে দেখেছি, মহিলা নিজে তার বাচ্চা সহ সে রাস্তায় লাঠিয়ালগিরি করতেছে এবং পিটাপিটি করতেছে। তো সে এখন হাউতাস করলে তো লাভ নাই, হুম। তারাই তো এই আকামটা করছে। আকামকে শুধুমাত্র এই 1,000 জঙ্গি করছে না, আমি আপনি নাম ছিলাম বলেই তো এই আকামটা হয়েছে। তা তো বটেই, তা তো বটেই। বলে যে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই খালি মানুষ আপনি বিভ্রান্ত হবেন কেন? মানে আপনি কেন পিপিলিকার মতো হবেন যে আপনার এক জায়গায় খাবার পাওয়া গেছে, সব লাইন দিয়ে, সেখানে এত খাবার আছে কিনা জানি না, কোটি কোটি পিঁপড়া যায় ওখানে হাজির হলো, আপনি সেরকম কেন হবেন? আপনি তো পিঁপড়া না, আপনি তো মানুষ। আপনি যখন এটা বুঝতে পারেন এখন যে এখন খারাপ আছি, তাহলে তখন ভালো ছিলেন এটা বুঝবেন না কেন ভাই? প্লিজ, এটা হলো আমার বেসিক কি, যে আপনি ভালো ছিলেন এটা বুঝেন না কেন? আপনি কেন বুঝেন? আপনি সবসময় আপনি খারাপ হলে আপনার খুব ইয়ে লাগে, হাঁপায় উঠতেছেন আপনি, কিন্তু ভালো থাকলে কেন আপনার ভালো লাগে না? আপনি তৃপ্তির ঢেকুন নাই কেন? অতৃপ্ত কেন এত? জাতিটা পুরাটাই অতৃপ্ত। এবং সরি আমি বলছি, আই ইনক্লুডিং মি, আমি আমাকে বলছি আমরা অতৃপ্ত, এবং আমরা সারাক্ষণ মনে করি যে এর চেয়ে ও ভালো। আমি সুলতানের সাথে ভালো আছি, এটা আমার ভালো লাগে না। সুলতানের সাথে আমার কখন ঝগড়া লাগার পরিবর্তে সুলতানের সাথে ভালো আমার সাথে কে ব্যবহার করে তার পিছনে ছুটে বেড়াচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি বিশ্বাস করেন দিস ইজ হোয়াট আওয়ার অ্যাটিটিউড, আমাদের মেন্টাল না, মেকআপ ওই এটা। যে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে বলেছিলেন না যে পরশ্রী কাতরতা শব্দটি সম্ভবত আমাদের শুধুমাত্র বাংলাদেশেই আছে, ব্যাখ্যা করে বাংলায় বুঝাইছিলেন মধ্যেই কিন্তু, আছে। পরে স্মৃতে কাতর হয় যে পুরা লিখছিলেন। হুম হুম। যাই হোক, এখন বাংলাদেশের মানুষ নিজের নিজের ভাগ্য
নির্ধারণ করে। আর কেউ কারো বিভ্রান্ত করে না, কেউ কারো বুদ্ধি দেয় না। আমি নিজে মাঠে নেমে কিন্তু এগুলো করছি। আপনি বলেন, আপনি একটা উদাহরণ, শিক্ষিত মানুষ অনেক লেখাপড়া করছে, চেনা, আপনার চেনাশোনা ভিডিওতে আছে, কিন্তু এখন লজ্জায় কিন্তু বাসা থেকে বের হয় না। শেখ হাসিনার বাড়ির কাপড় চোপড় কেনার জন্য গেছে, শেখ হাসিনা অন্তর্বাস কেনার জন্য গেছে। এটা এই মানুষটাকে আপনি বলেন বিভ্রান্ত? না, এবং আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে এমন না যে আমি তারা এটা কিনছি। দরিদ্র। হ্যাঁ, সাইফুল ভাই আরেকটা জিনিস আপনি যদি দেখেন, আমাকে ওখানে হাজার হাজার লোক গেছে, হাজার হাজার লোকের মধ্যে একটা দুটাকে শুধু একজন মহিলা, আমার মনে আছে ওখানেও একজন মহিলা কিন্তু প্রতিবাদ করছে, তারা কিন্তু মারতে গেছে, এবং এই ইয়েরা সবাই মিলে। ওখানে একজন বিখ্যাত ফুটবলার এই চুরি করতেছে। ওখানে একজন বিখ্যাত আজকে টকশোবাজ, লালবদর টকশোবাজ চুরি করতে গেছে ওখানে। আমি চোর বলবো, কারণ ওখানে কেন গেলেন? বললেন যে আমি বিজয় উৎসব উদযাপন করতে গেছি। আর বিজয় উৎসব উদযাপন করতে গেছেন না, ওখান থেকে আপনি ইয়া কেনা মূলা চুরি করতে গেছেন, আমি জানবো কি করে? আর আপনি জানেন না এভাবে গণভবনের ভেতরে ঢোকা যায় না। ওরা বলে যে আমি উৎসব করতে গেছি। আপনি যে মূলা চুরি করতেছেন, আমি যদি বলি আপনি বেগুন চুরি করতেছেন, আপনি অন্য কি করছেন আমি জানি না, অ্যাটলিস্ট ওখানকার বাগান তো চুরি হয়েছে ভাই। আপনি জানেন, আমাকে একজন বলছে যে, একজনের সাথে আমার বলছে যে একজন ওখানে ইয়ে হয়ে গেছে, মানে গেছে দেখতে, যায় দেখে কি জানেন, একটা ময়ূর, ময়ূর নাকি একটা মানে সুন্দর পাখির পিছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে ওটা ধরা পড়ছে, এবং সবাই এমন খাবলা খাবলি করছে যে ওটা টুকরা টুকরা হয়ে গেছে, মানে ও একটা মাই জবাই গড। করে খাওয়া। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। আপনি পোষা 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 জন্তুগুলিকে মানে ইয়েগুলোকে জবাই করে মাংস টুকরো ভাগ করে নিয়ে গেছে। ও মাই গড। মাছ উঠাই নিয়ে মাছ টুকরা করে ভাগ করে নিচ্ছে। তা আপনি এদেরকে বলেন, আপনি এদের পক্ষে কথা বলবেন? আপনি ফ্রিজের থেকে মাছ নেওয়া লোকের ছবি দেখেন নাই? আপনি হাঁস নিয়ে যাওয়ার ছবি দেখেন নাই? হাঁস নিয়ে কাড়াকাড়ি করে, কিছু হাঁস তো জ্যান্ত পাইছেন যে রক্ষা করতে পারবে, কাড়াকাড়ি করে হাঁস ছেড়ে ফেলছে, মাছ ছেড়ে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে। ওই ওই লেকে তো মাছগুলো পালা হয়, সেই মাছের একটা মাছ ওই লেকে নাই, উঠাই নিয়ে চলে গেছে। আপনি ওখানে বিশাল এগ্রিকালচার ল্যান্ড ছিল, মানে বিশাল, মানে অনেক বড় এখন শেখ হাসিনা অনেক বড় বাগান ছিল, সেই বাগানের এটা আমার লাইভে দেখছি আমি, যে কিভাবে প্লাগ করতেছে, পারলে পাতা শুদ্ধ টেনে ছিঁড়ে নিয়ে চলে যায়। আপনি জীব জন্তুগুলো কি দোষ করছে রে ভাই? সেগুলোর আপনি টুকরো টুকরো করে খাই ফেলছেন। আপনি এই মানুষের পক্ষে বলেন? কোনো মানুষ তো ওখানে প্রতিবাদ করে নাই। হুম। সুলতানা, আপনি কখনো এদের পক্ষে কথা বলেন? কে না হাঁপায় আমি, হচ্ছে না হচ্ছে আমি তার মোটেও না। আমি মনে করি আমাদের আগে সরি বলা উচিত। উই মাস্ট, এজ এ নেশন, উই মাস্ট সে সরি হোয়াট উই হ্যাভ ডান। এবং আমরা এটা একবার না, আমরা বারবার করেছি। জাতির পিতাকে মারার পর আমরা কিন্তু একবারও এখনো জাতি সরি, শেখ হাসিনা বিচার করছে ঠিক, কিন্তু জাতি হিসেবে এখনো সরি বলে নাই। এত সরি সরি আমরা পাকিস্তানের কাছে চাই? আমাদের আর্মি এখন পর্যন্ত সরি বলেছে 2 জন রাষ্ট্রপতিকে মারার জন্য? বলেছে? এত মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য আর্মি একবারও সরি বলছে? আর্মির পক্ষে কিন্তু আমি আপনি স্লোগান মারতেছি এখনো, এখন কথা বলি চেন অফ কমান্ড রক্ষা করার জন্য, কেন? জাতির জন্য, জাতির যেন সেফ থাকে, এই জন্যই তো বলি। কিন্তু তারা কি একবারও সরি বলেছে? আমরা খালি পাকিস্তানের কাছে সরি চাই। নিজেরা যে অপকর্ম করছে সেটার জন্য তো আমরা সরি হই নাই, এখন সরি হইতে হবে। 54 বছরের আর স্বভাব অপকর্মের আমাদের জন্য সরি হইতে হবে। আমাদের যদি আরেকটা বিষয় একটু বলতেন, আমরা আমাদের দেশের মানুষরা মিথ্যা কথাকে এত বিশ্বাস করে। গতকাল আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করেছে, বলেছে যে এই যে তুমি তো বলো সব সময় যে কোথায় গোপন চুক্তি ভারতের সঙ্গে, এই যে দেখো 10টা চুক্তি সরকার বাতিল করে দিয়েছে। দর্শক যুক্তির আমি মধ্যে কোনো বললাম, অস্তিত্বই নাই। কোথায়? কি একটা লিঙ্ক ভুয়া আমাকে পাঠালো, এই যে দেখো এই ছেলে বলতেছে। No, মানে পরে তো দেখলাম ফরেন মিনিস্টার সে বলেছে, ইয়া কি বলে এটাকে, পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেছে যে না কোনো বাতিল হয়নি। আবার আরেকটু ঘাটাঘাটি করতে দেখি আসিফ মাহমুদ তিনি একটা লিস্ট দিয়েছেন, এক উপদেষ্টা, রাইট? হ্যাঁ, তো উনিই দিচ্ছেন, উনিই দিচ্ছেন। তো এই যে এগুলো যে এই যে মানুষকে যে বিশ্বাস করায়, ভুল মানুষ যে দেখ, সত্য অসত্য বিবেচনা বোধ নাই। আমি কাউকে অফেন্স না, অফেন্ড করে না বলেছে, আমরা মিথ্যা কথা বিশ্বাস করি, বিকৃত কথা আমরা বিশ্বাস করি, মিথ্যায় বিশ্বাস করি। দিস ইজ হু উই আর। এই ভূখণ্ডের মানুষগুলি সারাক্ষণ মিথ্যা কথা বলে। সারাক্ষণ আপনি প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলে। খাইতে বসছে, খাইতে বসে মানে খাবার টেবিলে আপনি দেখেন, আপনি আমরা খাবার টেবিলে বসে কিন্তু একে অপরের সাথে মিথ্যা কথা বলছি। খাবার টেবিলে অ্যাটলিস্ট তো আপনার উপাসনার জায়গার মতো ভাই, এখানে আপনি মিথ্যা কথা বলবেন। আপনি দেখেন যে এখানেও কিন্তু পলিটিক্সটা মিথ্যা কথা নষ্ট হচ্ছে।
সো প্লিজ মানে আপনি এদের পক্ষ নিয়ে কোনো কথা বলেন না, লেট আস সাফার। আমি এদের না, আমার নিজের কথা বলছি, আমাদের আরো সাফার করা উচিত, আমরা বোঝা উচিত, আমরা নিজেরা সরি ফিল করা উচিত যে আমরা যে কাজগুলি করি এগুলা ঠিক না। আমাদেরকে সবাই, এই যে আপনার মতো যারা আছেন বিজ্ঞজন, তারা আমাদেরকে মাফ করে দিচ্ছেন, মাফ করা উচিত না, সাফার করা উচিত এবং সেটার জন্য এখন প্রে এরাই তো করা উচিত। আপনার জনগণ, আপনি এদেরকে আই ডোন্ট কিভাবে? কেয়ার অ্যাবাউট, আমিও জনগণের পার্ট, আমাকেও সাফার করা উচিত। হুম। ওই যে কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, আমরা আর কত সাফার করতে করতে আমরা আসলে বুঝতে পারবো, আমি ঠিক জানি না। সাইফুল আলম ভাই, আপনাকে আরো অনেক সাফার করতে হবে, আরো সাফার করতে হবে, কতদিন, কত, কোথায়? যতদিন প্রয়োজন হয়। ন্যাচারালি একটা ন্যাচারের প্রতিশোধ বাংলাদেশের উপরে হবে, আমাদের উপরে হবে, তারপরে হবে। ন্যাচারের প্রতিশোধটা এখনো হয় না। ও মাই গড, তাই যদি বলেন তাহলে বাংলাদেশের উপর 30 লাখ শহীদের দীর্ঘশ্বাস, 4 লাখ নারীর দীর্ঘশ্বাস, এই যদি ন্যাচারের কথা আপনি যদি বলেন, তাহলে ওই সেটাই তো অভিশাপেই তো আমরা ধ্বংস হয়ে যাব। তো হয়েছে তো, এখনই তো সেটাই হচ্ছে। আপনি তাদেরকে অস্বীকার করেন কথায় কথায়। আপনার একটা তারেক রহমান নামে একটা একজন লোক আছেন, তিনি একটা মঞ্চের মধ্যে একজন লোককে বকা দিচ্ছে যে 30 লাখ বললো কারা, 3 লাখ বলো, বাধ্য করছে তাকে। সো হোয়াট ডু ইউ থিংক? তারেক রহমান সে আপনার পরবর্তী প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে, সে ক্ষমতায় আসতেছে, তা আমরা জাতি হিসেবে কি, আমরা তো এখন প্রেডিক্ট করতেছি না যে বিএনপি ক্ষমতায় আসতেছে। সেই লোকটা কি, সে প্রকাশ্য সমাবেশের মধ্যে তারই একজন দলের একজন বক্তা 30 লাখ শহীদ বলার পর তারা গালাগালি করছে প্রকাশ, সেটা কিন্তু ভিডিও আছে, বকাবকি করছে, বলো তুমি 3 লাখ। এবং সে ওই ভদ্রলোক বলতে চাচ্ছে না, শেষ পর্যন্ত বলে হ্যাঁ হইতে পারে, হইতে পারে, যান বাঁচানো।